আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ক্লাসে 26 ব্যাচের এক ক্লাসে পুরো রসায়নের এসকিউ কমপ্লিট করে দেওয়া হবে। অ্যান্ড এই পুরো রসায়নের এসকিউ নিয়ে তোমাদের ঝামেলা না। সো এই এসকিউটা ইনশাল্লাহ তোমাদের এনাম ভাইয়ের হাত ধরে এই যে টপ এসকিউগুলো সলভ করার মাধ্যমে মনে করো এসকিউ নিয়ে ভালো একটা ধারণা পাবাতে। অ্যান্ড আশা করি এসকিউ রিলেটেড যাবতীয় প্রবলেম এই ক্লাসের মাধ্যমে তোমার শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে? সো এটা হচ্ছে এসকিউ রিলেটেডই ক্লাস। সো শুধুমাত্র শর্ট কোয়েশ্চেন এই ক্লাসে কী পাবা? শুধুমাত্র শর্ট কোয়েশ্চেন। ক্লাসটা দেখতে দেখো, ব্যালেন্স পাবে ইনশাল্লাহ, তোমাদের অনেক বেশি কাজে আসবে। সো এটা হচ্ছে আমাদের এসকিউ সলভিং ক্লাস। ক্লাসটা কন্টিনিউ করো। তারপর পারমাণবিক সংখ্যা, আইসোটোপ। ওকে, আইসোটোপ আমরা জানি প্রোটন সংখ্যা সেম, ভর সংখ্যা ভিন্ন। ওকে ওকে এবার রাদারফোর্ডের পরমাণু মডেল এইগুলা ভাই এখানে দিয়ে রাখছে, আপনি ক নাম্বারের জন্য একবার একটু পড়ে নেবেন, যে সৌরজগৎকে কেন্দ্র করে ঘুরে। ওকে ফাইন, এগুলো একটু পড়ে নিন। ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি, ওকে এগুলো একটু পড়ে নিন ভাইয়া। মানে আমি তো এমসিকিউ সলভ করাইতে আসছি, আমি যদি এগুলো পড়াইতে থাকি তাহলে এমসিকিউ সলভ হবে? সলভ হবে না। সো যেগুলো যখন যেই টাইম লাগবে আমি পড়াই দিব, সমস্যা নেই। বোরের থেকে তিনটা ধারণা পাওয়া যায়, একটা হচ্ছে কক্ষপথ সম্পর্কে ধারণা, একটা হচ্ছে কৌণিক ভরবেগ সম্পর্কে ধারণা, মানে mvr ইকুয়াল nh বাই টোয়াইস পাই, আরেকটা হচ্ছে শক্তি শোষণ বা বিকিরণ সম্পর্কে ধারণা, hce ইকুয়াল h নিউ আর hc বাই ল্যামডা। এই দুইটা সূত্র একটু নোট করে ফেলেন। ওকে, এই যে এইটা দিয়ে দিবেন, বুঝছেন? এটা দিয়ে দিবেন আপনারা যখন ইন্টারে উঠবেন তখন দেখবেন এইটা আছে। তো ইকুয়াল এইচ নিউ এইচ সি বাই ল্যামডা, এই জিনিসটা একটু সুন্দর করে নোট করবেন। এমভিআর এর দুইটা সূত্র আছে, হ্যাঁ এমভিআর এর দুইটা সূত্র আছে, আপনাদের আছে কিনা জানি না, চেক করলে বোঝা যাবে। এমভিআর ইকুয়াল এনএস বাই টোয়াইস পাই, আবার রুট ওভার এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ বাই টোয়াইস পাই। এই দুইটা সূত্র একটু নোট করে ফেলেন। আমরা যখন এমসিকিউ সলভ করবো তখন দেখবো, কেমন? এমসিকিউ যখন সলভ করবো তখন দেখবো, সমস্যা নেই। আসেন, তারপর সীমাবদ্ধতা, এক ইলেকট্রন বিশিষ্ট বর্ণালী ব্যাখ্যা করতে পারে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। ওকে, খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। তারপরে একটি রেখা নিয়ে কথা বলে, মানে বর্ণালী রেখা আর বৃত্তাকার বলেছে। আসেন তাহলে আমরা স্টার্ট করি সংক্ষিপ্ত প্রশ্ন। মৌলের মৌলিক ও স্থায়ী কণা বলতে কি বোঝায়? স্থায়ী কণা কারা? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ওকে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। পরীক্ষার খাতায় কিভাবে লিখবেন? এই যে সুন্দর করে গুছায় লিখবেন, সুন্দর করে গুছায় লিখবেন। ওকে, এই যেমন এই যে স্থায়ী কণা কারা? স্থায়ী কণা হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। আর মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম হচ্ছে পরমাণু। প্রতিটি পরমাণু আবার অতি সূক্ষ্ম ক্ষুদ্র কণিকা দ্বারা গঠিত, এদেরকে বলা হয় মৌলিক কণা। এদেরকে কি বলা হয়? মৌলিক কণা। আর স্থায়ী কণা মানে কি? সবার ভিতরেই এগুলো থাকবে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আমি কিন্তু বুঝাই দিচ্ছি, এন্ড পরীক্ষার খাতায় কিভাবে লিখবেন অ্যান্সারও কিন্তু ভাই এখানে দিয়ে দিছি, কেমন? আসেন, টাংস্টেনের প্রতীক ডাব্লিউ লেখা হয় কেন? ওই যে ল্যাটিন থেকে আসছে। ওকে, তারপরে অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য লেখো। এই যে অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য, মৌলিক ও যৌগিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণা হচ্ছে অণু, আর মৌলিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী কি? পরমাণু। তারপর সরাসরি অংশগ্রহণ করতে পারে না, সরাসরি অংশগ্রহণ করতে পারে। মনোযোগ দিয়েন, মনোযোগ দিয়েন। এই যে দুইটা করে পার্থক্য পরীক্ষার খাতায় কি লিখে দিয়ে আসতে হবে না? হবে। আপনি যদি না পড়ে যান পারবেন? পারবেন না। আমাদের টার্গেট কিন্তু খ, আমাদের টার্গেট কিন্তু এসকিউ, মানে আমরা এগুলো কিন্তু সব অ্যান্সার করে দিয়ে আসতে হবে। আসেন, তারপরে টাংস্টেনের প্রতীক ডাব্লিউ লেখা হয় কেন? এই যে একটু আগে যে প্রশ্নটা পাইছিলাম, এটা খুব সম্ভবত একটু নিচে নেমে গেছে আর কি। ওকে, এই যে দেখেন, টাংস্টেনের সুইডিশ ভাষার অর্থ হচ্ছে শক্ত পাথর। টাংস্টেনকে আকরিক থেকে নিষ্কাশনের সময় প্রচুর পরিমাণ টিন লাগে বলে আকরিক একে উলফ কুখ্যাত নেকড়ের সাথে কি করছে বলতো? তুলনা করা হয়। এর আকরিক উলফ্রামাইট থেকে একে নিষ্কাশন করা হয়, তাই টাংস্টেনকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। জার্মান ভাষায় ওল্ড ফার্ম থেকে এসেছে। বুঝা গেছে? এগুলো কি একটু লিখে দিয়ে আসতে হবে না? হবে। তারপরে আসেন, পারমাণবিক সংখ্যা বলতে কি বুঝো? পারমাণবিক সংখ্যাকে একটি মৌলের আইডি বলা হয় কেন? ওকে, মানে পারমাণবিক সংখ্যা মানে কি? প্রোটন সংখ্যা। তো এই যে একটা নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যা কি বলা হবে? পারমাণবিক সংখ্যা। জাস্ট একটু বুঝে বুঝে একটু লিখে দিয়ে আসবেন, এগুলো কিন্তু সব পারা জিনিস। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, মানে কি? হিলিয়ামের প্রোটন আছে কয়টা? 2টা। একটু ব্যাখ্যা দিয়ে লিখে দিয়ে আসবেন। তারপরে আপেক্ষিক পারমাণবিক ভর কত? মানে ব্যাখ্যা করো, এরকম যদি প্রশ্ন আসে। একটা মৌলের পরমাণুর ভর কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী, ওইটাই কি আমাদের আপেক্ষিক পারমাণবিক ভর। আমরা এই সূত্রটা সুন্দর করে লিখে দিয়ে আসবো। এন্ড দেন ওই যে অ্যালুমিনিয়াম পড়ছি না, অ্যালুমিনিয়াম দিয়ে কি করবেন? আপনি উদাহরণটা দিয়ে আসবেন। সোডিয়ামটা না পারেন, অ্যালুমিনিয়াম দিয়ে উদাহরণ দিয়ে আসবেন, কোনো সমস্যা নেই। ওকে, তারপরে অ্যামোনিয়ার আণবিক ভর নির্ণয় করো। অ্যামোনিয়া মানে কত? নাইট্রোজেন কত বলো তো ভাইয়া? নাইট্রোজেন হচ্ছে, বলো নাইট্রোজেন কি? নাইট্রোজেন হচ্ছে তোমার 7 × 14, আর হাইড্রোজেন কি? 3টা, মানে কত? 17। কেমন?
আসো তারপরে রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের পার্থক্য লেখো। 2টা 3টা করে পার্থক্য একটু শিখে যাবেন। এই যে শক্তি সম্পর্কিত, বর্ণালী সম্পর্কিত সব এখানে লেখা আছে। আপনি কি করবেন, 2টা 3টা করে পার্থক্য পড়ে যাবেন। কেন? যাতে করে আপনি লিখে দিয়ে আসতে পারেন। এগুলা কিন্তু ভাইয়া আপনারা লিখে দিয়ে আসতে হবে। এগুলা কি, এগুলা কিন্তু পড়ানোর জিনিস না, বাট আপনাকে দাগাই দেওয়ার জিনিস, বুঝাই দেওয়ার জিনিস। ভাইয়া বুঝাই দিচ্ছি, ওকে? আচ্ছা, তারপর রাদারফোর্ডের পরমাণু মডেল গ্রহণযোগ্যতা পায়নি কেন? ওই যে উনি বলছে সৌরজগৎ মডেল, উনি ভালো করে শক্তিস্তর সম্পর্কে আইডিয়া দিতে পারে না। গ্রহেদের চার্জ নাই, বাট এখানে কি ইলেকট্রন প্রোটনের চার্জ আছে, তার মানে কি এই জন্য গ্রহণযোগ্যতা পাইনি। এটা একটু সুন্দর করে এখানে। তারপরে ম্যাক্সওয়েল যে ওরে নিয়ে কথাবার্তা বলছে যে ইলেকট্রন তো এইভাবে করতে থাকলে শক্তি হারাতে থাকবে, তুমি তো এখানে বলো না এই রিলেটেড কিছু, তার মানে কি ওকে, এই জন্য গ্রহণযোগ্যতা পাইনি। তারপরে আসেন পরমাণু উপশক্তি স্তর বা অরবিটাল ইলেকট্রন বিন্যাসের নীতি বলতে কি বোঝায়, মানে কে আগে প্রবেশ করবে। দেখো এটাকে বলা হয় আউফবাউ নীতি। কি বলা হয়? আউফবাউ নীতি। ভাই একটু বুঝাই দিচ্ছি। আউফবাউ নীতি এটা কি? এটা হচ্ছে আউফবাউ নীতি। কেমন আউফবাউ নীতি? এখন একটু মনোযোগ দিয়েন। আউফবাউ কিন্তু কোনো বিজ্ঞানীর নাম না, ওকে? এটা একটু ভুল ধারণা আছে আপনাদের মধ্যে। আউফবাউ বিজ্ঞানীর নাম না। আউফবাউ কি? আউফবাউ হচ্ছে কি একটা জার্মান ওয়ার্ড। আসেন, মানে বিল্ডিং আপ। এখন চিন্তা করেন আউফবাউ কি বলেছে, এন প্লাস এল এর মান দিয়ে আপনি কি বের করবেন বলুন তো? শক্তির মান। এটা কি এন প্লাস এল এর মান দিয়ে কি আসবে বলো তো? শক্তির মান আসবে। কি আসবে? শক্তির মান। মনোযোগ দিয়েন, শক্তির মান। এবার এন প্লাস এন দিয়ে যদি শক্তির মান আসে, তাহলে মনে করেন থ্রি, এই যে আপনার গ্যাঞ্জাম লাগে কোন জায়গায়, 3D আর 4s, বলেন ওর শক্তির মান কি হবে? এন এর জন্য 3 মানে 3, আর ডি এর জন্য এল এর ভ্যালু কত? 2, তাহলে কত আসবে বলো তো? 5। আবার 4s তাহলে কত আসে? 4 প্লাস 0 ইকুয়াল কত আসে? 4। এখন দেখেন 3D আর 4s এর ভিতরে আউফবাউ কি বলেছে, যদি মানে আগে নিম্ন শক্তি স্তর মানে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন আগে প্রবেশ করবে, তার মানে আগে কই প্রবেশ করবে? 4s এ প্রবেশ করবে। এরপরে কই প্রবেশ করবে? 3D তে প্রবেশ করবে। আগে 4s এ প্রবেশ করবে, তারপরে 3D তে প্রবেশ করবে। ওকে ফাইন। তারপরে এবার আসেন, যদি ভাই সেম হয়ে যায়, যদি সেম হয়ে গেল তখন কি হবে? ভাই সেম হয়ে গেল মানে বুঝি নাই। আসেন আসেন আসেন, আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি। লেটস সে ভাইয়া 3D মানে কি? 3 আর 2 এ 5, তাই না? এন প্লাস এল এর ভ্যালু বলতেছি। এন এর জন্য 3 আর ডি এর জন্য কি? এল এর ভ্যালু 2। আবার মনে করেন 5s মানে কি বলেন তো? 5 প্লাস 0 কিনা? হ্যাঁ ভাই 5 প্লাস 0 মানে কত? 5। এখন দেখেন তো দুইটাই তো 5, তাইলে কি হবে? যদি ভাইয়া শক্তির ভ্যালু সেম হয়ে যায়, এন এর ভ্যালু যেখানে কম, এন এর ভ্যালু যেখানে কম, এই যে দেখেন যেটা বুঝানোর ভাইয়া বুঝাই দিব, এন এর ভ্যালু যেখানে কম সেখানে আগে প্রবেশ করবে, সেখানে আগে প্রবেশ করবে, সেখানে আগে প্রবেশ করবে। আগে প্রবেশ করবে। এন এর ভ্যালু যেখানে কম সেখানে আগে প্রবেশ করবে। কেমন? ওকে, তাহলে এখানে দেখেন তো এন এর ভ্যালু কোন জায়গায় কম? এন এর ভ্যালু হচ্ছে ভাইয়া এখানে কম, তার মানে এন এর ভ্যালু এখানে কম মানে কি? এখানে আগে প্রবেশ করবে। ডান ডান। ওকে, মানে 3D তে প্রবেশ করবে। আগে কোন জায়গায় প্রবেশ করবে? আগে প্রবেশ করবে 3D তে। ক্লিয়ার? এই যে দুইটা কনসেপ্ট আছে, এন্ড এইখানে কিন্তু এইটাকেই গুছায় লিখে দিছে। তো আমি এই যে আপনি পরীক্ষার খাতায় কিভাবে লিখবেন, এই যে পরীক্ষার খাতায় এইভাবে লিখ, গুছায় লিখে দিয়ে আসতে হবে। আমি এই জন্য কিন্তু আপনাকে গুছায় লেখার জন্য উত্তরটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর আসেন, এন প্লাস এল এর মান সমান হলো কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে? মাত্র শিখাইছি, এই মাত্র শিখাইছি। তারপরে ইলেকট্রন সাধারণ নিয়মের ব্যতিক্রম বলতে কি বোঝায়? কোনটা? ওই যে ক্রোমিয়াম আর কপার। ক্রোমিয়াম, ক্রোমিয়াম কত বলতো? 1s2 2s2 2p6 3s2 3p6, তারপরে 4s2 3d, এই যে এটা 5 আর এটা কত হবে? এটা হবে 1। আবার কপার, কপার কত? 29, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s1। খেয়াল করেন এটা কিন্তু লিখিত প্রশ্ন, তাই কিন্তু ভাইয়া আর এখানে আর্গন লিখে নাই। এই যে দেখেন এখানে কি ভাই আর্গন লিখছি নাকি লিখি নাই? ভাই লিখি নাই। এখানে আর্গন লিখছি? লিখি নাই। এমসিকিউ তে আপনি সব অ্যাপ্লাই করতে পারবেন, বাট এটা লিখিত প্রশ্ন, আপনি সব অ্যাপ্লাই করবেন না। কেমন? ওকে, তাহলে ক্রোমিয়াম আর এই যে কপার, এদের ইলেকট্রন বিন্যাস শিখে যেতে হবে, তাই না? আসেন, তারপরে এই যে এখানে সব সুন্দর করে দেওয়া আছে, বুঝছেন? দেওয়া আছে। তারপরে সোনা ও হিলিয়াম মৌলিক পদার্থ, হচ্ছে পানি যৌগ পদার্থ। আচ্ছা ঠিক আছে, ওদেরকে ভাঙলে শুধু ওদেরই পাওয়া যায়, আর পানিকে ভাঙলে কি পাওয়া যায়? হাইড্রোজেন আর অক্সিজেন পাওয়া যায়। পদার্থের ক্ষুদ্রতম কণার সমস্ত ভর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে, ব্যাখ্যা করো। এই যে সুন্দর করে এখানে দেওয়া আছে, এটা কিন্তু অনেক কঠিন কোনো কিছু না। ওকে, মানে যা পড়া সব আপনি পারেন, আপনি পারেন। পদার্থ কি কি দিয়ে গঠিত? মানে নিউট্রন, প্রোটন, ইলেকট্রন,
এই যে এইগুলা, এন্ড ওই নিউক্লিয়াসের ভিতরে কি নিউট্রনের চার্জ থাকে, থাকে না। তার মানে কি সব ভর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকবে, মানে কি ওই যে আপনার প্রোটন আর নিউট্রনের ভরটাই কি আসলে কাউন্ট হবে, মানে আচ্ছা আমাদের পারমাণবিক ভর হিসেবে কাউন্ট হবে। প্রোটন ও নিউট্রন সংখ্যা বের করো, অলরেডি আমরা এগুলো করে আসছি। 16 আর 32/16 মানে 16। ওকে, প্রোটন আর নিউট্রন কত কাছাকাছি অবস্থান করার কারণ কি, এই যে সুন্দর করে এখানে দেওয়া আছে। তারপর ওয়েল্ডিং এর প্রতিক্রিয়া রোধক হিসেবে নিষ্ক্রিয় গ্যাস ব্যবহার করা হয়। এই যেগুলো হচ্ছে বাংলা পড়া, এগুলো একটু পড়বেন, এগুলো একটু পড়লে ভালো লাগবে। ওয়েল্ডিং এবং অন্যান্য উচ্চ তাপমাত্রায় শিল্প প্রক্রিয়াগুলোতে প্রতিক্রিয়া রোধক আর্গন ব্যবহার করা হয়। আর্গনের পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 18, এন্ড 18 ইলেকট্রন বিন্যাস জানি 1:2:2p6 3:3p6। আর্গনের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন বিদ্যমান, অষ্টকপূর্ণ। স্থিতিশীল ইলেকট্রন বিন্যাসের কারণে আর্গন অন্য মৌলের সাথে ইলেকট্রন আদান প্রদান বা শেয়ার করতে পারে না, তাই বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া নিষ্ক্রিয় থাকার কারণে আর্গন গ্যাসকে নিষ্ক্রিয় মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়, নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। একই পরমাণুর ভর সংখ্যা পরিবর্তনের কারণ কি, ওই যে আইসোটোপের ব্যাপারটা আমরা পড়েছি, এই যে আইসোটোপের এখানে লেখা আছে। তারপর টিউমার এবং আরেকজনের ক্যান্সার নিশ্চিত হবেন কিভাবে, এই যে ভাইয়া টেকনেশিয়াম 99, মানে এই যে কারে দিয়ে কি করা যায়, এই যে দেখেন কোবাল্ট 60, এটা কি টেকনেশিয়াম 99, টেকনেশিয়াম 99। ক্লিয়ার? সো এইগুলা এই যে আইসোটোপের ব্যবহার পড়ে যাইতে হবে, পরীক্ষার হলে এগুলো না পড়ে যাওয়া যাবে না। এগুলা কিন্তু ভাইয়া পড়াই দেওয়ার জিনিস না, এগুলা দেখাই দেওয়ার জিনিস, বুঝাই দেওয়ার জিনিস। আমি আপনাদের বুঝাই দিতে পারবো, পরীক্ষার খাতায় কি লিখে দিয়ে আসতে পারবো, পারবো না। এন্ড ইনশাল্লাহ 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 কমন পাবেন, টেনশন করেন না। ওকে, আসেন তারপরে এই যে 2n আর n2 বলতে কি বোঝায়, 2n আর n2 বলতে কি বোঝায় দেখো, এই যে ভালো করে তাকাও। 2n মানে কি নাইট্রোজেনের দুইটা পরমাণু, একটু বুঝেন, এই জায়গাতে একটু কথা আছে। এই যে 2n দ্বারা নাইট্রোজেনের দুইটা পরমাণুকে বোঝায়, আর n2 দ্বারা কি বোঝায়, একটা অণুকে বোঝায়। দুইটা নাইট্রোজেন একসাথে হয়ে ইলেকট্রন আদান প্রদান করে শেয়ার করে কি করছে, অণু গঠন করছে। তারপরে মৌলের প্রতীক লেখার নিয়ম বর্ণনা করো, সুন্দর করে নিয়ম একদম সুন্দর করে পড়ে যাবেন। মৌলের প্রতীক তার ইংরেজি নামের প্রথম বড় অক্ষর দিয়ে লেখা হয়, যেমন হাইড্রোজেনকে H লেখা হয়। একাধিক মৌলের নামের প্রথম অক্ষর একই হয়, তবে একটির প্রতীক এক অক্ষরে এবং অন্যটি আরেক অক্ষরে। যেমন মনে করেন কার্বন অলরেডি হয়ে গেছে সি, তাহলে ক্যালসিয়াম কি সি দিতে পারবেন নাকি Ca দিতে হবে, Ca দিতে হবে। ক্লোরিন Cl দিতে হবে। আবার কিছু মৌলের প্রতীক তাদের ল্যাটিন নাম থেকে আসে, যেমন ওই যে ওলফার্ম, স্টিবিয়াম মানে টিন, এরকম। ওকে, আসেন তিনটার আধান কত, এই যে দেখেন তিনটার আধান, তিনটার ভর, এগুলো সুন্দর করে ভাইয়া দিয়ে দিছি। -1.6 × 19 কুলম্ব, +1.6 × 19 কুলম্ব। এগুলো কিন্তু মাইনাস টু দি পাওয়ার, হ্যাঁ এগুলো কিন্তু টু দি পাওয়ার, সরি এগুলো কিন্তু টু দি পাওয়ার 1.6 × 10⁻⁹ কুলম্ব। আর এটা হচ্ছে কি চার্জ অফ ইলেকট্রন, এটা কি চার্জ অফ প্রোটন, 1.6 × 10⁻⁹ কুলম্ব। ক্লিয়ার? ওকে, এবার মাস অফ প্রোটন 9.1 10⁻28 গ্রাম, অথবা 9.1 10⁻28, সরি এটা মাস অফ ইলেকট্রন, সরি 28, সরি এই যে 31 হইলে কেজি হয়ে যাবে, বুঝছেন? 31 হইলে কিন্তু কেজি হয়ে যাবে, 31 হইলে কেজি হয়ে যাবে। আর প্রোটনের ক্ষেত্রে কি হবে বলতো, প্রোটনের ক্ষেত্রে 1.673, আর নিউট্রনের ক্ষেত্রে কি হবে একটু বেশি, 1.675। 24 হইলে গ্রাম, 24 হইলে কি গ্রাম, আর 27 হইলে কি হবে, 27 হইলে হবে কেজি, 27 হইলে হবে কি কেজি, 27 হইলে হবে কেজি, 27 হইলে হবে কেজি। ক্লিয়ার? ওকে, এগুলো কিন্তু পারতে হবে। আমার লেখা কিন্তু এত খারাপ না, বাই দ্য ওয়ে। এইচএসসি লেভেলে যতগুলো টিচার আছে অনলাইনে, সবার লেখার যদি লিস্ট দেখেন, আমারটা প্রথম 5 নম্বরের ভিতরে থাকবে। আমার লেখা আল্লাহর রহস্যের মধ্যে সুন্দর আছে, বাট একটু তাড়াহুড়োর মধ্যে আছি, মানে অনেক চ্যাপ্টার তো, এই জন্য একটু লেখা খারাপ হচ্ছে। ওকে ওকে, পরমাণু নিউক্লিয়াস ধনাত্মক চার্জ বিশিষ্ট কেন ভাই, এগুলা কিছু না, এগুলো নরমাল প্রশ্ন, এগুলো কিন্তু একবার দেখে যাবেন। এই যে এগুলো হচ্ছে সাজেশন, এগুলা যেগুলা ভাইয়া ইম্পর্টেন্ট, যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ওইগুলো ভাইয়া পড়াই দিছি, এন্ড এগুলোর কিন্তু ভাইয়া সাজেশনও দিয়ে দিলাম। যে এই যে ম্যাক্সওয়েল তত্ত্ব কি, ম্যাক্সওয়েল তত্ত্ব অনুসারে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণনের সময় ক্রমাগত শক্তি হারাইতে থাকে, ফলে ইলেকট্রনের ঘূর্ণন পথ ছোট হতে থাকবে, এক সময় সেটি নিউক্লিয়াসের উপর পতিত হবে, অর্থাৎ পরমাণুর অস্তিত্ব বিলুপ্ত হবে। এটাই কি ম্যাক্সওয়েলের তত্ত্ব। ভর ও পারমাণবিক ভরের মধ্যে পার্থক্য লেখো, এই যে এখানে দেওয়া আছে। পরমাণুর ভর মানে কি, গ্রাম পারমাণবিক ভর বাই অ্যাভোগাড্রো সংখ্যা। আর পারমাণবিক ভর মানে কি, একটি পরমাণুর ভর বাই কার্বন 12 এর আইসোটোপের 1/12 অংশ। কথা বোঝা গেছে? ওকে, তারপরে পরমাণুতে
মানে পরমাণু কখন বর্ণালীর সৃষ্টি করে বলতো? শক্তি স্তর থেকে, এক শক্তি স্তর থেকে, মাথায় রাখবেন, যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে আসে, নিম্ন শক্তি স্তর থেকে যখন উচ্চ শক্তি স্তর আসে তখন কি হয়? শোষণ হয়। আর যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তর থেকে যখন নিম্ন শক্তি স্তরে যায় তখন কি হবে? শক্তির বিকিরণ হবে। তখন শক্তির কি হবে? বিকিরণ হবে। এই জন্যই কি হয়? বর্ণালী সৃষ্টি হয়। এই যে এখানে সুন্দর করে ভাইয়া লেখা আছে, সুন্দর করে এই দেখেন, নিম্ন থেকে উচ্চতে গেলে কি হয়? শক্তি শোষিত হয়। আর উচ্চ থেকে নিম্নতে গেলে কি হয়? শক্তি বিকিরিত হয়। এই শোষিত ও বিকিরিত শক্তির পরিমাণ কি এখানে দেওয়া আছে। এন্ড তখন কি হয়? বর্ণালী সৃষ্টি হয়। সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত আমরা এগুলো জানি আশা করি। উপশক্তি স্তরের ধারণ ক্ষমতা দেখেন, একটু বলে দেই, এটাও একটু বলে দেই। দেখেন, যদি শক্তি স্তর দিয়ে বলে এন, তাহলে কি হবে বলো? এন স্কয়ার আর 2n স্কয়ার। মানে কি? এটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা। এটা কি? এটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা। আর এটা কি বলতো? অরবিটাল। মনোযোগ দিও, অরবিটাল সংখ্যা। মানে আমি যদি আপনাকে বলি ভাই তৃতীয় শক্তি স্তরে অরবিটাল কয়টা? 9টা। ইলেকট্রন সংখ্যা কয়টা? ইলেকট্রন সংখ্যা হবে হচ্ছে গিয়ে 2 × 3 স্কয়ার, মানে 9, মানে 18। আবার 4 নম্বর শক্তি স্তরে 16টা, 2 × 32টা। ওকে ওকে, এটা হচ্ছে একটা কনসেপ্ট, এটা হচ্ছে একটা কনসেপ্ট। কেমন? এটা হচ্ছে একটা কনসেপ্ট। আরেকটা কনসেপ্ট হচ্ছে পার অরবিটাল। পার অরবিটাল যদি মানে শুধু উপশক্তি স্তর দেওয়া থাকে, হ্যাঁ, এটা কি? এটা হচ্ছে শক্তি স্তর দেওয়া থাকলে, এটা কি? এটা হচ্ছে শক্তি স্তর দেওয়া থাকলে। এই আমি কিন্তু সব পড়াই দিচ্ছি ভাই, হ্যাঁ। এবার উপশক্তি স্তর দেওয়া থাকলে, উপশক্তি স্তর যদি দেওয়া থাকে তাহলে কি হবে? দেখেন, যদি এল এর ভ্যালু দেওয়া থাকে তাহলে একটা হবে হচ্ছে 2l + 1, আরেকটা হবে 2 × 2l + 1। মানে এটা কি? এটা হচ্ছে ওই যে অরবিটাল, আর এটা হচ্ছে ইলেকট্রন। এটা হচ্ছে অরবিটাল, এটা হচ্ছে ইলেকট্রন। মনে করেন হচ্ছে আপনাকে দেওয়া থাকলো পি, পি অরবিটালের কথা বলা হচ্ছে, তাহলে মানে পি উপশক্তি স্তর মানে সাবশেল। পি সাবশেল দেওয়া থাকলে পি এর জন্য লেভেল কত? 0 1। তাহলে এখানে অরবিটাল কয়টা হবে বলতো? 2 × 1 + 1, দ্যাট মিন্স কত? 3। ওই যে এই 3 দ্বারা কি বোঝায়? px py pz। আর 2 × 2 মানে ইলেকট্রন সংখ্যা কয়টা হবে? 3 × 2 মানে 6। সিমিলারলি যদি ডি হয় তাহলে কি হবে? 2 × 2 + 1 মানে 2 × 2 + 1, দ্যাট মিন্স কত? 5। আর 5 দুগুণা কত হবে? 5 দুগুণা হবে 10। যদি এফ অরবিটাল হয় তাহলে কত হবে দেখেন তো? 2 × 3 + 1, দ্যাট মিন্স কত? 7। আর এখানে কত হবে? 7 দুগুণা 14 হবে। 7 দুগুণা কত হবে? 14 হবে। ক্লিয়ার? তার মানে কি? দুইটা সূত্রই জানতে হবে। মানে কি? একটা হচ্ছে, আমি একটু ক্লিয়ার করে দিই, এখানে একটু সুন্দর করে লিখে দিই। একটা হচ্ছে n 2n সরি n স্কয়ার আর 2n স্কয়ার। এটা হচ্ছে শক্তি স্তর দিয়ে যদি বলে। আর যদি সাবশেল দিয়ে বলে তাহলে 2l + 1, 2 × 2l + 1। এটা হচ্ছে আমার ইলেকট্রন, এটা হচ্ছে আমার অরবিটাল। এটা কি? আমার অরবিটাল। এটা কি? আমার শক্তি স্তর। আর এটা কি? এটা হচ্ছে আমার সাবশেল। যে কোনো টাইমে যে কোনোটা দিয়ে বলার থাকতে পারে। বুঝা গেছে কিনা? ওকে, আসেন এটা একটু ভালো করে দেখবেন। তারপরে ডি থাকে না, 2d অসম্ভব কেন বলেন? 2d অসম্ভব কেন? কারণ n = 2 যদি হয় তাহলে এর ভ্যালু কত হবে? 0 1, ওই যে এক কম হবে। তাহলে 0 দ্বারা কি বোঝায় ভাই? s অরবিটাল। 1 দ্বারা কি বোঝায়? p অরবিটাল, সাবশেল। সো 2d কি সম্ভব? না, 2d সম্ভব না। তারপরে এই যে এ 3f অসম্ভব কেন? এই যে সেম জিনিস, ওইটাতে ব্যাখ্যা দেওয়া হয়নি, এটাতে ব্যাখ্যা লেখা আছে, আপনি পড়ে নেবেন, একই কথা। তারপরে পটাশিয়ামের 19তম ইলেকট্রন 3d অরবিটালে না গিয়ে 4s এ যায় কেন? আউফবাউ নীতি, রাইট? আউফবাউ নীতি। 20 পারমাণবিক সংখ্যা বলে 3d অরবিটালে না গিয়ে 4s এ যায় কেন? সেম প্রশ্ন, সেম প্রশ্ন, সেম প্রশ্ন। দেখো সেম প্রশ্ন। ক্রোমিয়াম ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রমধর্মী কেন? অলরেডি পড়াইছি। হ্যাঁ ভাই, পড়ানো হয়েছে। কপারের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রমধর্মী কেন? পড়ানো হয়েছে। হ্যাঁ, পড়ানো হয়েছে। মানে কি? দেখেন, হওয়ার কথা কি? হওয়ার কথা কিন্তু 4s2 3d9, বাট ডি এর স্টেবিলিটির জন্য এটা কি হয়ে যাবে? 3d10 আর 4s1। ক্লিয়ার? বুঝা গেছে? তারপরে ফেরাস ও ফেরিকের মধ্যে কোনটা সুস্থিত? এটা ভালো প্রশ্ন। আসেন 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 করি। ফেরাস দেখেন, আয়রন কি? আয়রন হচ্ছে ভাইয়া ওই যে আর্গন, 2s2 2p6 3s2 3p6। এই দেখেন, এটা হচ্ছে আর্গন। এটা কি? আর্গন। এবার 4s2 আর 3d6, এই হচ্ছে আয়রন, তাই না? ওকে, ফাইন, মনোযোগ দিন।
এবার দেখেন বলছে ফেরাস, ফেরাস মানে কি, এই যে দুইটা ইলেকট্রন চলে গেছে। এবার বলছে ফেরিক মানে কি, তিনটা ইলেকট্রন চলে গেছে, দুইটা চলে গেছে আরো একটা চলে গেছে। এবার দেখেন কোনটা বেশি স্টেবল, 3d5 বেশি স্টেবল নাকি 3d6 বেশি স্টেবল? 3d5 বেশি স্টেবল, তার মানে ফেরিক বেশি স্টেবল। আপনাকে কিন্তু একটু গুছাই লিখে দিয়ে আসতে হবে। তারপর ডিউটেরিয়াম, নরমাল প্রশ্ন, নরমাল প্রশ্ন, এত সহজ প্রশ্ন দিবে না, মানে আমি সহজগুলোর ব্যাখ্যা রাখি নাই, কঠিনগুলোর ব্যাখ্যা রাখছি, বুঝছেন কাহিনী? ওকে। কার্বন ডাইঅক্সাইডের আপেক্ষিক আণবিক ভর কত? কার্বন কত? কার্বন হচ্ছে 12 দুগুণা 6 দুগুণা 12, সরি। আর অক্সিজেন কত? 16 দুগুণা 8 8 16, 16 দুগুণা 32, দ্যাট মিন্স কত? 44। কত হবে? 44 হবে। সালফিউরিক অ্যাসিডের কত? অলরেডি পড়াইছি 98। তারপরে চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার লেখো, খুবই ক্লিয়ারলি শুনেন, অনেক সুন্দর করে স্টার দিয়ে রাখেন। টিউমারের উপস্থিতি নির্ণয় ও তার নিরাময়ে আইসোটোপ ব্যবহার করা হয়। ক্যান্সার নিরাময়ের জন্য হচ্ছে কোবাল্ট-60 থেকে নির্গত গামা রশ্মি নিক্ষেপ করা হয়, কোষকে ধ্বংস করা হয়। রক্তে লিউকিমিয়া রোগের চিকিৎসায় 32 ফসফরাস, আর হার্টে পেসমেকার বসাইতে গেলে প্লুটোনিয়াম 238 ব্যবহার করা হয়। তারপরে বিদ্যুৎ উৎপাদন ও খাদ্য সংরক্ষণে আইসোটোপের ব্যবহার লেখো, এগুলো সুপার ইম্পর্টেন্ট। বিদ্যুৎ উৎপাদনের ভূমিকা, খাদ্য সংরক্ষণের ভূমিকা, এগুলো একটু সুন্দর করে পড়ে যাবেন। রোগ নির্ণয়ে আইসোটোপের ভূমিকা আমরা অলরেডি পড়ে ফেলছি এটা। ওকে, রোগ নিরাময়ে এই যে দেখেন, এই যে 131 আয়োডিনটা কি, এটা হচ্ছে থাইরয়েড, বা হচ্ছে ওই যে আপনি একটু আগে পড়াইছে আপনাকে, রাইট, থাইরয়েডে পৌঁছায়। তারপরে ক্যান্সার চিকিৎসার জন্য কি, কোবাল্ট-60, ওকে, কোবাল্ট-60 থেকে নির্গত গামা রশ্মি। লিউকেমিয়ার জন্য 32 ফসফেট, ওকে। মানে বারবার একই জিনিস পড়াইতে পড়াইতে আর হচ্ছে না, রাইট? ওকে, এবার একটু মনোযোগ দিয়েন, ভালো করে তাকান। ভাই একটা ছোট্ট সাজেশন দেই, আসেন একটা ছোট্ট সাজেশন দেই। এই যে এসকিউর জন্য একটা ছোট্ট সাজেশন, মানে সুপার ইম্পর্টেন্ট সাজেশন। সেটা কি? ওই যে দেখেন 3D তে না গিয়ে 4S এ যায় কেন, এটা একটা ভালো প্রশ্ন। তারপরে ক্রোমিয়াম আর কপারের ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাস, এইটা একটা ভালো প্রশ্ন। তারপরে তারপরে হচ্ছে গিয়ে এই যে আইসোটোপের ব্যবহার, হ্যাঁ, আইসোটোপের ব্যবহার, এইটা একটা ভালো প্রশ্ন। আইসোটোপের ব্যবহার, এইটা একটা ভালো প্রশ্ন। তারপরে ওই যে কোয়ান্টাম সংখ্যা, মানে হচ্ছে কয়টা ইলেকট্রন বসবে না বসবে, কয়টা ইলেকট্রন জায়গা হবে জায়গা হবে না, কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম সংখ্যা। এগুলা কি? এইগুলো হচ্ছে আমার এন্ড থেকে, এনাম ভাইয়ের তরফ থেকে, দেখেন এনাম ভাইয়ের সাজেশন, এগুলা কি এনাম ভাইয়ের সাজেশন, এসকিউ সাজেশন। দেখেন ভালো করে খেয়াল করেন, আমি কিন্তু আপনাকে সব পড়াইছি, এমন না যে পড়াই নাই, পড়াইছি না, পড়াই নাই বলতে পারবেন না, পড়াই নাই বলতে পারবেন না, এইগুলা আসার চান্স বেশি, ঠিক আছে? এইগুলা যাতে ভুল না যায়, এইগুলা ভুলেও ভুল করা যাবে না, কেমন? এগুলো হচ্ছে এনাম ভাইয়ের এসকিউ সাজেশন। এখন আপনি আমাকে বলবেন আপনার ক্লাসটা কেমন লাগছে, এন্ড আমরা চ্যাপ্টার 4 স্টার্ট করে দিব। ওকে, আসসালামু আলাইকুম। তাহলে প্রথমে পর্যায়সারণী পটভূমি, আপনাদের এইখান থেকে কিন্তু এমসিকিউ আসে, একটু মনোযোগ দিয়েন, একটু মনোযোগ দিয়েন, এই জায়গাটা একটু ভালো করে দেখবেন। আমি একটু পড়াই দিচ্ছি, এমসিকিউ গুলো সলভ করাই দিব। প্রথমে দেখেন, ল্যাভোইশিয়ে 1789 সালে অক্সিজেন নাইট্রোজেনের ব্লা 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 কিছু কিছু করছে। উনি আসলে মেইনলি কি করছে, ধাতু ও অধাতু এই দুই ভাগে ভাগ করছে। তাহলে 1789 সালে ল্যাভোইশিয়ে ধাতু ও অধাতু দুই ভাগে ভাগ করছে। আমরা একটা কাজ করি, আসেন আমরা এই জায়গায় দেখেন ল্যাভোইশিয়ের চিত্রটা এঁকে রাখছি, দেখেন ল্যাভোইশিয়ের ছবিটা এঁকে ফেলছি। ওকে, এখানে আমরা অ্যাড করে দিছি। তাহলে এখানে আপনি সালটাও লিখে ফেলেন, সালটাও লিখে ফেলেন, 1789 সাল, 1789। ওকে, 1789 সালে উনি কি করেছে, ধাতু আর অধাতু দুইটা ভাগে ভাগ করেছে, কেমন? তারপরে আসেন, তারপরে কি বলেছে, 1829 সালে বিজ্ঞানী ডোবেরাইনা, এই যে ডোবেরাইনার কি করেছে, এই যে এইবার আসলে ভালো ভালো পড়ালেখা আছে, উনি ত্রয়ী সূত্র দিয়েছে, তাই না? ত্রয়ী সূত্র দিয়েছে, এবং কার কারে নিয়ে কাজ করেছে, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তার মানে উনি ত্রয়ী সূত্র দিয়েছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন নিয়ে 1829 সালে। আসেন আমরা একটু, এই যে ডোবেরাইনার 1829 সালে উনি কি করেছে, ত্রয়ী সূত্র দিয়েছে, দেখেন ত্রয়ী সূত্র দিয়েছে, ক্লিয়ার? ওকে, ফাইন। তারপরে আসেন, এখানে কি দেওয়া আছে, এখানে বলা আছে 1864 সালে, ওকে ফাইন, উনি কি নিউল্যান্ড অষ্টক সূত্র আবিষ্কার করেন, ওকে ফাইন। তাহলে আমরা এইটারও একটু সিস্টেম করে দিই। 1864 সালে, তাহলে 1864 সালে, সরি 1864 সালে নিউল্যান্ড কি করে, অষ্টক সূত্র দেয়, কেমন? ওকে ফাইন। এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা কি, 1869 সালে
মেন্ডেলিভ 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 পারমাণবিক ভরের আলোকে পর্যায় সারণী দেন। ওকে, তাহলে এটা কত? 1869 সালে। এই যে পর্যায় সারণীতে কপার অবস্থান নির্ণয় করো, তার মানে তোমার কি আগে ইলেকট্রন বিন্যাসটা দিতে হবে। একটু আগেও আমরা ইলেকট্রন বিন্যাস দেখেছি কপারের। এটা কি হবে? লাস্টে কত আছে দেখো, 4s1 3d10। এন্ড আমরা যে বলছি না ভেজাল দুইটার ইলেকট্রন বিন্যাস, দেখো ভেজাল দুইটার যোগফল কত, তাহলে গ্রুপ কত হবে? 11। আর পর্যায় কি হবে? পর্যায় হচ্ছে সর্বোচ্চ সহগ মানে কত? 4। আমরা কি বের করতে পারি? পারি। এই যে কি আছে? আর্গন আছে, কিন্তু তুমি পুরোটা লিখবা 1s2 2s2 2p6 3s2 3p6 লেখা এটাকে সুন্দর করে কি করবা? ব্যাখ্যা করবা। এই যে ব্যাখ্যাটা এখানে লেখা আছে। তারপর আসো, সিলিকনে ইলেকট্রন বিন্যাস করে পর্যায় সারণীতে তার অবস্থান নির্ণয় করো। পারবো এখন? পারবো। তারপরে পারমাণবিক ভর পর্যায় সারণী ভিত্তি হতে পারে না কেন? এই যে গ্যাঞ্জাম আছে, যদিও এই টাইপের প্রশ্ন কম আসবে। ইলেকট্রন বিন্যাসই পর্যায় সারণীর মূল ভিত্তি। কয়েকটা স্টার দাও, কয়েকটা স্টার দাও, কয়েকটা স্টার দাও, কয়েকটা স্টার দাও। এই যে ভাইয়া কয়েকটা স্টার দাও। ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কি করা যায় বলতো? পর্যায়, গ্রুপ এগুলা বের করা যায়। ওকে, তারপরে হাইড্রোজেনকে গ্রুপ 1 এ স্থান দেওয়া হয়েছে কেন? এই টাইপের প্রশ্ন খুবই কম আসবে, টেনশনের কোনো কারণ নাই। এটা একটা ব্যতিক্রম, বাট এটা শিখে রাখো, এটা তো স্টার দিয়ে রাখো। হ্যাঁ, যেগুলোতে স্টার দিয়ে দিচ্ছে এগুলো হচ্ছে সাজেশন, যেগুলোতে স্টার দিয়ে রাখবে এগুলো হচ্ছে সাজেশন। দেখো মনোযোগ দিও, এখানে পুরোটা ব্যাখ্যা করা আছে, আমি একবার বুঝাই দিচ্ছি। হাইড্রোজেনকে তীব্র ধনাত্মক ক্ষার বলা হয়, যেমন সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়ামের গ্রুপে আছে। এর কারণ ক্ষার ধাতুর মতো হাইড্রোজেনের বাইরের প্রধান শক্তি স্তরে একটা মাত্র ইলেকট্রন আছে। ওকে, আবার দেখো গ্রুপ 17 সাথেও কিন্তু এর মিল আছে। দেখো এর একটি পরমাণু যেমন একটি ইলেকট্রন গ্রহণ করতে পারে, হাইড্রোজেনও তেমন একটি ইলেকট্রন গ্রহণ করতে পারে। অর্থাৎ হাইড্রোজেনের অনেক ধর্ম কিন্তু 17 নম্বর গ্রুপ হ্যালোজেনের সাথেও মিলে যাবে। তবে হাইড্রোজেনের বেশিরভাগ ধর্ম ক্ষার ধাতুর সাথে মিলে যায় দেখে ওকে ক্ষার ধাতুর গ্রুপে রাখা হয়েছে। এই যে এটাকে আসলে সুন্দর করে তুমি লিখে দিয়ে আসবা, কেমন? ওকে, তারপর আসো, হিলিয়ামকে 18 নম্বর গ্রুপে রাখা হয় কেন? দেখো একই প্রশ্ন, হিলিয়ামকে 2 নম্বর গ্রুপে রাখা হয় না কেন? সেম প্রশ্ন করতে পারি, সেম প্রশ্ন করতে পারি। এই যে হিলিয়ামকে রাখা উচিত ছিল 2 নম্বর গ্রুপে, কিন্তু হিলিয়াম হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস, ওর বৈশিষ্ট্য 18 নম্বর গ্রুপের বৈশিষ্ট্যের সাথে মিলে, তাই হচ্ছে গিয়ে ওকে কই রাখা হয়? 18 নম্বর গ্রুপে রাখা হয়। তারপরে বাম থেকে ডানে গেলে আকার হ্রাস পায় কেন? এই যে এখন কিন্তু অনেকগুলো কথাবার্তা, দেখো আকার হ্রাস পায় কেন? দেখো শক্তি স্তর সেম থাকে, এই যে এগুলা কিন্তু ব্যাখ্যা, এগুলা লিখে দিয়ে আসতে হবে। শক্তি স্তর সেম থাকে, শক্তি স্তর সেম থাকে। এবার দেখো যতই তুমি বাম থেকে ডানে যাও, ইলেকট্রন বাড়তেছে, প্রোটন বাড়ে, ইলেকট্রন বাড়ে। প্রোটন আর ইলেকট্রন যদি বাড়ে, বলতো প্রোটন আর ইলেকট্রন বাড়া মানে কি? আকর্ষণ বৃদ্ধি পাওয়া না? হ্যাঁ ভাই, আকর্ষণ বৃদ্ধি পাওয়া। কেন? আমরা ফিজিক্সে শিখছি না, এফ কি বলতো? এফ হচ্ছে Q1 আর Q2 এর গুণফলের সমানুপাতিক, তাই তো? Q1 আর Q2 এর গুণফলের সমানুপাতিক। তার মানে আমি বলতে পারি না প্রোটন বাড়তেছে ইলেকট্রন বাড়তেছে মানে কি? গুণফল গুলো বাড়তেছে, আকর্ষণ বাড়তেছে। এন্ড আকর্ষণ বাড়লে কি হয় বলতো? ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক, তাই না? তার মানে কি বলতো? আকার কি হবে বলতো? আকার হ্রাস পাবে, আকার কমে যাবে। কথা বোঝা গেছে? তোমাকে কিন্তু এগুলো লিখে দিয়ে আসতে হবে সুন্দর করে, এই যে বুঝাইয়া লিখে দিয়ে আসতে হবে। বুঝা গেছে? ওকে, আসো, জিঙ্ক ও স্ক্যান্ডিয়াম অবস্থান্তর মৌল নয় কেন? এই যে এটা একটা ভালো প্রশ্ন। দেখো অবস্থান্তর হওয়ার জন্য শর্ত আছে, শর্ত দুইটা, একটু সুন্দর করে লেখো। প্রথম শর্ত হচ্ছে একে ডি ব্লকের হতে হবে। কোন ব্লকের হতে হবে বলতো? ডি ব্লকের হতে হবে, ডি ব্লকের হতে হবে। আমি একটু বুঝায় লিখে দিচ্ছি। আর 2 নাম্বার শর্ত হচ্ছে এর স্টেবল আয়ন, তুমি বাংলায় লিখবা স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে, স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে D1 থেকে D9 পর্যন্ত হতে হবে, D1 থেকে D9 পর্যন্ত হতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে অবস্থান্তর মৌল হওয়ার জন্য শর্ত। এখন খেয়াল করো স্ক্যান্ডিয়াম, স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা জানি, একটু আগে শিখেছি। আমি এখানে আর্গন লিখতেছি, বাট যেহেতু এটা খ নাম্বার প্রশ্ন, তুমি কি করবা? তুমি হচ্ছে এগুলো কিন্তু খুবই 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 ফেমাস প্রশ্ন। স্টার মার্ক দাও, স্টার মার্ক দাও, স্টার মার্ক দাও, কয়েকটা স্টার মার্ক দাও। এই যে আর্গন মানে তুমি কিন্তু 1s2 থেকে 3p6 পর্যন্ত লিখবা, তারপরে 4s2 3d1। এন্ড দেখো এই স্ক্যান্ডিয়ামের স্টেবল আয়ন কোনটা বলতো? স্ক্যান্ডিয়াম 3+। তাহলে এখান থেকে কি হবে? আর্গন 3d0 হয়ে যাচ্ছে। দেখো 4s2 আর 3টা ইলেকট্রন চলে গেছে, মানে 2টা চলে গেছে, একটা চলে গেছে। আবার জিঙ্ক, ভাইয়া জিঙ্ক, জিঙ্ক কয় নাম্বার? 30 নাম্বার। জিঙ্কের ইলেকট্রন বিন্যাস আমরা জানি, আর্গন মানে 18, 4s2 20 আর 10 30। কেমন?
এবার ভালো করে তাকাও, জিঙ্কের স্টেবল ইলেকট্রন জিঙ্কের স্টেবল আয়ন কোনটা? জিঙ্ক 2+। জিঙ্ক 2+ হওয়া মানে কি বলতো? আর্গন 3d10। দেখো তো তোমাকে বলেছিলাম না D1 থেকে D9 পর্যন্ত হতে হবে, দেখো তো এটা কি D1? না। এটা কি D1? না। এটা কি D9? D1 থেকে 9? না। যেই দুইটা হইতে বলা হয়নি ওই দুইটাই হইছে। তাহলে এরা কি অবস্থান্তর হবে? উত্তর হচ্ছে না, এরা অবস্থান্তর হবে না। সিম্পল কথা, ক্লিয়ার কিনা? ওকে ফাইন। এবার আসো, এইটাই কিন্তু এখানে সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে, এখানে সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে, ক্লিয়ার কিনা? এখানে সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে। তা তুমি কি করবা? তোমারে আমি বুঝাই দিলাম, এখন তুমি কি করবা? এটাকে গুছায় লিখে দিয়ে আসতে পারবা না ভাইয়া? আমার কাজ হচ্ছে বুঝানো। এটা কিভাবে তুমি খাতায় লিখবা এটা কি আমি দেখতে যাব বা দেখতে পারবো? পারবো না। আমি কি করতে পারবো? আমি তোমাকে নোটটা দিতে পারবো যাতে করে তুমি নোটটা এইটা অ্যাপ্লাই করতে পারো। ওকে, আসো। মৃৎক্ষার ধাতুসমূহের দুইটা করে বৈশিষ্ট্য লেখো। এদেরকে মাটিতে পাওয়া যায়, আর এরা সবাই গ্রুপ 2 এ অবস্থিত। এদের ইলেকট্রন বিন্যাসে সবার শেষে S2 থাকে। দেখো, এদের সবার শেষে S2 থাকে। এরা পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে। অনেকগুলো বৈশিষ্ট্য বলে দিলাম তোমাকে। তারপরে একই গ্রুপের মৌলগুলা দ্বারা একই ধর্ম প্রদর্শন করে ব্যাখ্যা। এটা তো বেসিক পড়াশোনা, মানে একই গ্রুপে থাকলে একই ব্যাখ্যা, মানে একই ধর্ম প্রদর্শন করবে, বিক্রিয়া দিয়ে দেখাই দিবা পারলে। পারমাণবিক ভগ্নাংশের সাহায্যে অবস্থান সময় সৃষ্টি হওয়ার কারণ, এগুলো আসবে না, এগুলো নিয়ে পেরেশানি নাই। দ্বিতীয় পর্যায়ে মৌল সংখ্যা 4টি হবে, 8টি হবে, বেশি বা কম নয়, ব্যাখ্যা করো। ওকে, এই দ্বিতীয় পর্যায়ে মানে কি? 2s2 2p6 না, মানে এটা কোয়ান্টাম সংখ্যায় চলে গেছে। দেখো 2 নাম্বার n = 2, তাহলে l = কত বলো তো? 0 আর 1, ক্লিয়ার? 0 মানে কি? s, আর 1 মানে p। p মানে কি? p মানে px py pz, সব জায়গায় দুইটা করে থাকলে 6টা, আর এসে কয়টা? 2টা, তাহলে টোটাল কয়টা? 8টা। তাহলে 2 নম্বর শক্তি স্তরে 8টার বেশি ইলেকট্রন থাকতে পারবে না, মানে তুমি কোয়ান্টাম সংখ্যা দিয়ে ব্যাখ্যা দিবা। গ্রুপ সংখ্যা নির্ণয়ে 10 সংখ্যাকে যোগ করে নিতে হয় কেন? ওই যে মাঝখানে কি থাকে না বলতো? মাঝখানে ওই যে ডি ব্লক থাকে, মাঝখানে ডি ব্লক থাকে। ওকে, সো এই টাইপের প্রশ্ন আসবে না, টেনশন নিও না। সিলভারের ইলেকট্রন ব্যতিক্রম কেন? ওই যে ভাইয়া দেখো, কপারের নিচে আছে, দেখো কপারের নিচে সিলভার আছে, ব্যতিক্রম হবে নাকি হবে না? হবে, হবে। তোমার একটা টেকনিক শিখাবো, বলো বলো ভাইয়া, টেকনিক কি শিখাবো নাকি শিখাবো না? শিখাই? রাগ করবে? রাগ করো না, কেমন? রাগ করো না। দেখো, আমি বলতে পারি না দেখো তো 2, এটা হিলিয়াম না? হিলিয়াম 2 নাম্বার। নিয়ন কয় নাম্বার? 10 নাম্বার। আর্গন কয় নাম্বার? 18 নাম্বার। ক্রিপ্টন 36 নাম্বার। জেনন হচ্ছে 54 নাম্বার। রেডন হচ্ছে কত নাম্বার? 86 নাম্বার। আর ও হচ্ছে 118 নাম্বার। ভাই এটা কেমনে বললেন? এটা কি মুখস্থ করছি? না, মুখস্থ করি নাই। কেন? দেখো তো, প্রথমে 2টা আছে, এরপরে কয়টা আছে? 8টা। তার মানে 2 এর পরে নিয়ন আসতে গেলে কি 8 জনরে পার করে আসে, তার মানে 2 আর 8 10। এবার নিয়ন আর্গনে যখন আসে, নিয়ন যখন আর্গনে আসে, বুঝছো, নিয়ন আর্গনে আসছে, আরো 8 জনকে পার করে আসছে, তাহলে 18 হবে না? এবার আর্গন 3 নাম্বার পর্যায়ে, আর্গন যখন ক্রিপ্টনের কাছে আসছে, ও 18 জনকে পার করে আসছে, তার মানে দেখো তো ও 36 হবে কিনা? এই ক্রিপ্টন যখন জেনন হইছে, ও আরো 18 জনকে পার করে আসছে। একটু আগে সবুজ কালার দিয়ে দেখাইছিলাম না, প্রথমে 2 জন, পরে 8 জন, 8 জন, পরে কি আবার 18 জন, 18 জন। তার মানে দেখো তো, এই ক্রিপ্টন যখন জেনন হইছে 18 জনকে পার করে আসছে না, তার মানে কি হচ্ছে? এই যে দেখো, ক্রিপ্টনের পরে কি আরো 18 জন আসছে, তারপরে এই জায়গায় জেনন আসছে, মানে কি 18 জনকে পার করে আসছে কিনা? আসছে। এবার চিন্তা করো, দেখো তো, এই যে দেখো কপার, কপার কয় নাম্বার বলো তো? কপার হচ্ছে ভাই 29 নাম্বার। তাহলে কপার থেকে যখন সিলভারে আসবা, কপার কয় নাম্বার পর্যায়ে বলো তো? 4 নাম্বার পর্যায়ে কিনা? হ্যাঁ, 4 নাম্বার পর্যায়ে। ডি ব্লক শুরু হয়েছে কয় নাম্বার পর্যায়ে থেকে? 4 নাম্বার পর্যায়ে থেকে কিনা? ডি ব্লক শুরু হয়েছে কয় নাম্বার পর্যায় সারণীটাকে মাথায় সেট করে নাও। কপার মানে এই যে ডি ব্লকটা, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ক্রোম, এটা কোন জায়গা থেকে শুরু হয়েছে? তোমার 4 নাম্বার পর্যায় থেকে শুরু হয়েছে। তাহলে কপার যখন সিলভার হবে, ও কয়জনকে পার করে আসবে? 18 জনকে পার করে আসবে। তার মানে সিলভার কত হবে বলো তো? 47। 29 এর সাথে 18 যোগ করো, তাহলে কত হবে? দেখো 47 হবে। এই যে দ্যাটস জাস্ট এরকম, এই যে এরকম। দেখো ক্রিপ্টন জেনন হইছে কেমনে? ক্রিপ্টন জেনন হইছে কেমনে বলো? ক্রিপ্টন জেনন হইছে কেমনে? 18 যোগ করার পরে। তাহলে এই যে কপার সিলভার হবে কেমনে? 18 যোগ করার পরে। আমি একটু বেশি গ্যাঞ্জাম করতেছি তোমার সাথে, সরি, তোমার সাথে বেশি গ্যাঞ্জাম করবো না, সরি। আসো আসো, তাড়াতাড়ি পড়াই দিই। তাহলে এবার দেখো তো, ভালো করে বুঝো,
তাহলে এবার 4 নাম্বার পর্যায়ে কি আছে বলো তো? 4 নাম্বার পর্যায়ে নিষ্ক্রিয় গ্যাস কে? তাহলে সিলভারের ইলেকট্রন বিন্যাস কেমনে করবা? 4 নাম্বার এই যে কপারের পর্যায়ে নিষ্ক্রিয় গ্যাস কে বলো তো? কপারের পর্যায়ে নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে ক্রোমিয়াম, 4 নাম্বার পর্যায়ে আছে। সরি ক্রিপ্টন, সরি ক্রোমিয়াম না, ক্রিপ্টন। ক্রিপ্টন এরপরে ভাইয়া ক্রিপ্টন শেষ। এবারে 5 নাম্বার পর্যায়ে মানে 5s2। এরপরে যাবে কি বলতো? এরপরে সরি ভাইয়া সরি, এরপরে যাবে হচ্ছে একটু আগে ছিল 3D, এখন হচ্ছে 4D। 4D কত হবে? 10 হবে, এটা 1 হবে। ওকে ভাইয়া, এখন তুমি এটা বুঝলা না, মনে করো তুমি এটা বুঝলা না, ভাই আমি এটা বুঝি নাই, কোনো সমস্যা নাই। দেখো তো ভালো করে তাকাও, এটা তোমার দরকার নেই। কপার একটা চিনো? হ্যাঁ ভাই চিনি। কপার কি চিনো? হ্যাঁ চিনি। বলো কপার কি? কপার হচ্ছে ভাইয়া আর্গন, তারপরে 3D 4s, সরি 4s 3D10। এবার আসো এটা দেখে দেখে এটা তুলো। আর্গনের নিচের, আর্গনের পরের নিষ্ক্রিয় গ্যাস কে? ক্রিপ্টন। 3D এর নিচে কি হবে? 4D। এটা 10 হলে এটা 10, 4 এর নিচে কি হবে? 5। এবার কি মিলছে? ও এবার তো এইটাও তোমারে বললো, আবার তোমার কাছে খুব ভালো লাগতো। তোমার একটা জিনিস শেখানোর চেষ্টা করলাম, তুমি এটা তোমার ভালো লাগবে না, বাট তোমার যখন এটা বলবো তখন তোমার ভালো লাগবে, যে ভাই একটা তোর পারি, এটা তো আরেকটা করবো। আসো তো এই যে এই জায়গায় সুন্দর করে দেওয়া আছে, দেখো এই যে 4D10 5s1 মিলছে। 4D10 5s1, 4D10 5s1 কি মিলছে? হ্যাঁ ভাই মিলছে। আর এটুক কি বলতো? এটুক হচ্ছে ভাইয়া ক্রিপ্টন। এটুক কি? এটুক হচ্ছে ক্রিপ্টন। রাখেন, এটুক হচ্ছে কি? এটুক হচ্ছে ক্রিপ্টন। কথা বোঝা গেছে? একটু আগের মতো। তারপর ল্যান্থেনার অ্যাক্টিনিয়াম সিরিজের ব্যতিক্রম পর্যায় সারণীর সৌন্দর্যের কারণ। এই যে এইগুলা একটু, এইগুলা নরমাল প্রশ্ন। এরপরে ভাইয়া যা আছে সবই নরমাল প্রশ্ন। দেখো ম্যাগনেসিয়াম ও অ্যালুমিনিয়ামের আয়নীকরণ শক্তির ব্যতিক্রমতা ব্যাখ্যা করো। আচ্ছা এইটা একটা ভালো কথা। এটা তো খেয়াল করি নাই, আপনাদের যে এগুলো আছে এটা তো আমি জানতাম না ভাই। আপনাদের এগুলো আছে আমি জানতাম না। আসেন আসেন আসেন, এখানে ভালো পড়ালেখা আছে। আমি তো ভাবছিলাম আপনাদের এগুলো নাই ভাই, সিরিয়াসলি। ওকে ওকে ওকে, এগুলো ভালো করে পড়ানো যাবে, এগুলো সুন্দর প্রশ্ন। ওকে, এগুলো সুন্দর প্রশ্ন, এগুলো একটু সুন্দর করে পড়াবো, মনোযোগ দিয়ে। হ্যাঁ মনোযোগ দিয়ে। ওয়েল দেখো, এগুলাতে কয়েকটি স্টার দাও, বুঝছো? এগুলাতে কয়েকটি স্টার দাও, মানে এগুলা থেকে প্রশ্ন আসবে, শিওর থাকো। এইগুলাই আসবে, এইগুলাই আসবে এসকিউতে, বুঝছো? এগুলো প্রচুর ইম্পর্টেন্ট। আসো আমি একটা খালি পেজ দিই, আমি খালি পেজে আগে আমার মতো করে বুঝাই, মনোযোগ দিও। প্রথম কথা হচ্ছে গ্যাঞ্জামটা কোন জায়গায়। দেখো আমরা কি জানি, বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মান কি হবে? বাড়ে, তাই না? আয়নীকরণ শক্তির মান বাড়ে, রাইট? তাহলে আগে আমরা পর্যায় 2 নেই, পর্যায় 2 P2, P2। ওকে ওকে, তাহলে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। নিয়ন তাহলে কি হওয়া উচিত? ক্রমটা কি হওয়া উচিত ভাই? বাম থেকে ডানে গেলে বাড়বে। ভালো প্রশ্ন, হ্যাঁ ভালো প্রশ্ন। বাম থেকে ডানে গেলে বাড়বে, কিন্তু এটা ভুল, এটা ভুল। কেন? দেখো দুই জায়গাতে গ্যাঞ্জাম আছে, বেরিলিয়াম আর বোরনে গ্যাঞ্জাম আছে, আর নাইট্রোজেন আর অক্সিজেনে গ্যাঞ্জাম আছে। আমি জানতাম না তোমাদের বই এগুলো আছে, তো আমরা এখন শিখাই দিয়ে আসো। দেখো লিথিয়াম কি হবে? বোরনটা আগে চলে আসবে, আবার কার্বন অক্সিজেনটা আগে চলে আসবে। এই যে এটা ঠিক, এটা ঠিক, ক্লিয়ার? ওকে, তাহলে ভালো করে তাকাও, এই যে এই দুই জায়গাতে, এই দুই জায়গাতে একটা পড়ালেখা আছে। আচ্ছা পড়ালেখাটা একটু পরে করতেছি। সিমিলারলি এবার আসো আমরা পর্যায়ে পর্যায়ে 3-এ যাই। পর্যায়ে 3-এ কি আছে? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। এরকম না? এরকম। ওকে আসো তাহলে বাম থেকে ডানে গেলে কি হবে ভাইয়া? বাম থেকে ডানে গেলে বাড়বে, বাড়বে, কিন্তু এটা ভুল, এটা ভুল। কেন ভাইয়া? গ্যাঞ্জাম আছে, এই ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম একটা গ্যাঞ্জাম আছে। সিমিলারলি এই যে দেখো ফসফরাস আর সালফার একটা গ্যাঞ্জাম আছে। তাহলে গ্যাঞ্জামটা দূর হবে কিভাবে? গ্যাঞ্জামটা দূর হবে কিভাবে? এই দেখো সোডিয়াম, অ্যালুমিনিয়ামটা আগে চলে আসবে, সিলিকন থাকবে, সালফারটা আগে চলে আসবে। এই যে এইটা কারেক্ট, এটা কারেক্ট, ক্লিয়ার? এটা কারেক্ট। এটা কারেক্ট। এখন কথা হচ্ছে ভাইয়া কেন? রিজনটা কি? রিজনটা কি? একই রিজন, একই রিজন। আমরা আসো ব্যাখ্যাটা আগে দিই। এবার আসো ব্যাখ্যা, ব্যাখ্যা মনোযোগ দিও। বোরনের ইলেকট্রন বিন্যাসটা দেখো, 1s2 2s2, বোরন কত?
আগে বেরিলিয়ামটা দেখো। ওকে, বেরিলিয়ামটা আগে দেখো। বেরিলিয়াম কত? 4 নাম্বার না? 1s2 2s2। আর বোরন কত? 5 নাম্বার, 1s2 2s2 2p1। ক্লিয়ার? ওকে, এবার আসো সিমিলারলি তাহলে বেরিলিয়াম আর বোরনে একটা গ্যাঞ্জাম আছে। আর কোন জায়গায় গ্যাঞ্জাম? নাইট্রোজেন আর অক্সিজেনে। ভালো করে তাকাও। নাইট্রোজেন, নাইট্রোজেনে কি? 1s2 2s2 2p3। এবার নাইট্রোজেনের সাথে কার গ্যাঞ্জাম? অক্সিজেনের গ্যাঞ্জাম। 1s2 2s2 2p4। এই সেম জিনিসটা নিচে রিপিট হবে। নিচে কারটা রিপিট হবে বলো তো? ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম। দেখো ঠিক এই বেরিলিয়ামের নিচে কি আছে? ম্যাগনেসিয়াম। বোরনের নিচে কি আছে? অ্যালুমিনিয়াম, তাই না? সেম জিনিসটা রিপিট হবে। এটা 12, এটা 13। এটা লাস্টে কি আছে? 1s2 2s2 2p6 3s2। আর এখানে কি আছে? 1s2 2s2 2p6 2p6 3s2 3p1। ওকে, সিমিলারলি এই সেম জিনিসটা রিপিট হবে কোন জায়গায় বলো তো? ফসফরাস আর সালফারে। 1s2 2s2 2p6 3s2 3p3। আর এখানে কি? সব পুরোটাই সেম, এখানে জাস্ট 3p4। ভালো করে তাকাও। আমরা কি জানি? বেরিলিয়ামের বোরনেরটা বেশি হওয়ার কথা, বাট বেরিলিয়ামেরটা বেশি হয় কেন? বেরিলিয়ামেরটা বেশি হয় ভালো করে বুঝবা, ভালো করে বুঝবা। এখানেই পড়ালেখাটা। দেখো তো 2s2 পুরোপুরি ফুললি ফিল আপ না অরবিটালটা, তার মানে কি এটা বেশি স্টেবল। আর ও কি 2p1 কি স্টেবল? স্টেবল না, তার মানে কি ও আনস্টেবল। সিমিলার কথা নাইট্রোজেনের জন্য। দেখো 2p3 অর্ধেক ফিল আপ করা আছে, তাই এটা স্টেবল। আর এটা কি? আনস্টেবল। দেখো সেম সেম কথাবার্তা, সেম কথাবার্তা, সেম কথাবার্তা। দেখো দেখো ফসফরাস ফুলফিল করা আছে, তাই এটা স্টেবল। 2p 3p3 অর্ধেক, হাফ, অর্ধেক ফিল আপ করা। এটা কি অর্ধেক ফিল আপ করা? না, তাই এটা আনস্টেবল। সিমিলার কথা। সিমিলার কথা কার জন্য বলো তো? সিমিলার কথা ওদের জন্য। দেখো ম্যাগনেসিয়াম কি 3s2 ফুলফিল করা আছে, আর অ্যালুমিনিয়াম কি ফুলফিল করা আছে? না, ফুলফিল করা নাই। 3p1 কি ফুলফিল করা? না, ফুলফিল করা না। তার মানে স্টেবল জায়গা থেকে ইলেকট্রন সরাইতে কষ্ট বেশি হয়, তাই ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তির মান বেশি কার থেকে? অ্যালুমিনিয়ামের থেকে। বেরিলিয়ামের আয়নীকরণ শক্তির মান বেশি কার থেকে? বোরনের থেকে। হওয়ার কথা ছিল কিন্তু বোরনের বেশি, কিন্তু বেরিলিয়ামের বেশি হয় কেন? কারণ বেরিলিয়াম স্টেবল। সিমিলারলি নাইট্রোজেনের আয়নীকরণ শক্তির মান বেশি কার থেকে? অক্সিজেনের থেকে। কেন? কারণ নাইট্রোজেন স্টেবল। ফসফরাসেরটা বেশি কার থেকে? বেশি সালফার থেকে বেশি। কেন? কারণ ফসফরাস স্টেবল। দেখো ফসফরাসেরটা বেশি সালফার থেকে, ফসফরাসেরটা বেশি সালফার থেকে। গ্যাঞ্জামটা কি ধরতে পারছো? এটা কিন্তু খুবই সুন্দর প্রশ্ন, খুবই সুন্দর প্রশ্ন। এটাতে স্টার দিয়ে রাখো, এটাই আসবে পরীক্ষায়। এই দেখো, এটারে সুন্দর করে সাজায় তুমি লিখবা। আমি তোমারে পড়াই দিছি, এখন তুমি লিখবা। ওকে, সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস ছোট হওয়ার কারণ, ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম প্লাস ছোট হওয়ার কারণ। আচ্ছা, আমি আমার মতো করে কারণটাকে বুঝাই দিই, খেয়াল করো তো ভাইয়া, বুঝো তো। সোডিয়াম মানে কি? সোডিয়াম মানে ভাইয়া 11টা প্রোটন আর 11টা বলতো ইলেকট্রন। সোডিয়াম প্লাস মানে কি বলতো? 11টা প্রোটন আর 10টা ইলেকট্রন। দেখো একটা ইলেকট্রন চলে গেছে না? একটা ইলেকট্রন চলে গেছে, তাই না? ওকে, এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, একটু বুঝো। দেখো 11টা এরা কেমনে আকর্ষণ করে? ওর ফোর্স অফ অ্যাট্রাকশন কি হবে? 11 × 11 মানে 121 না? আর ওর ফোর্স অফ অ্যাট্রাকশন কি হবে বলতো? 11 × 10 110 না? Q1 × Q2 এইভাবে চিন্তা করো। আমি লজিক্যাল ব্যাখ্যাটা দিই। তার মানে একটু চিন্তা করার বিষয় কি বলতো? চিন্তা করার বিষয় হচ্ছে ওর অ্যাট্রাকশন বেশি, ওর অ্যাট্রাকশন বেশি আর ওর অ্যাট্রাকশন কম। খেয়াল করছো তুমি? ওর অ্যাট্রাকশন কম আর ওর অ্যাট্রাকশন বেশি। তাহলে কার ফোর্স বেশি বলতো? কার ফোর্স বেশি? ফোর্স বেশি ওর, সোডিয়ামের। আবার কার এখানে ফোর্স বেশি? এখানে ফোর্স কম কার? সোডিয়াম প্লাসের। কিন্তু গ্যাঞ্জাম আছে। গ্যাঞ্জাম কি দেখো তো? প্রোটনের কি কোনো চেঞ্জ হয়েছে? উত্তর হচ্ছে না ভাইয়া, প্রোটনের কোনো চেঞ্জ হয় নাই। প্রোটনের কি কোনো চেঞ্জ হয়েছে? দেখো এখানেও 11টা প্রোটন, এখানেও কি আছে বলতো? 11টা প্রোটন। প্রোটন সেম না? হ্যাঁ ভাইয়া, প্রোটন সেম। এখন তোমাকে আমি একটা কেস বোঝাই, মনোযোগ দিও। হ্যাঁ, কেস বোঝাই। জিনিসটা হচ্ছে, মনে করো 10টা পজিটিভ আছে আর 20টা নেগেটিভ আছে। তাহলে 10টা পজিটিভ 10টা নেগেটিভ কি চলে যাবে একসাথে? ওরা সুখে সংসার করবে। আর যে 10টা নেগেটিভ কি করবে? ওরা একজন আরেকজনকে কি করবে? আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? বিকর্ষণ করবে। বিকর্ষণ করে করে সাইজটা বাড়ায় ফেলবে, সাইজটা বাড়ায় ফেলবে। বুঝা গেছে কাহিনী? এবার আবার সিমিলারলি মনে করো 10টা নেগেটিভ আছে
আর 20টা পজিটিভ আছে। তাহলে 10টা নেগেটিভ তো 10টা পজিটিভের সাথে চলে যাবে। এই যে বেশি পজিটিভ গুলো এবার ওরা কি করবে? ওরা কি একজন আরেকজনের আকর্ষণ করবে নাকি বিকর্ষণ করবে? হ্যাঁ, বিকর্ষণ করবে। ওকে, সো এইটাই আসলে কেস। এইটারই এবার তুমি সুন্দর করে সাজায় লিখবা। এই যে এই জায়গায় সুন্দর করে লেখা আছে। কথা বোঝা গেছে? সুন্দর করে লেখা আছে। খেয়াল করো। সোডিয়ামের যে একটা ইলেকট্রন এখানে মানে ওরা যদিও তোমাদেরকে এত কঠিন প্রশ্ন দিবে না। এটা ইজি প্রশ্ন। তুমি এইভাবে চিন্তা করবা। যেমন সোডিয়াম আর ম্যাগনেসিয়াম। সোডিয়াম যে একটা ইলেকট্রন ছেড়ে দেয় তার মানে কি? ওই শক্তি স্তরই তো গায়েব হয়ে যায়। তার মানে কি? ছোট হয়ে গেছে। আর ম্যাগনেসিয়াম যে হচ্ছে গিয়ে ইলেকট্রন ছেড়ে দিল। ম্যাগনেসিয়াম একটা ইলেকট্রন যদি ছেড়ে দেয়, ম্যাগনেসিয়ামের মানে তুমি জিনিসটা এভাবে চিন্তা করো। সোডিয়াম প্রথমে 2টা, পরে 8টা, পরে কয়টা? একটা। আর ম্যাগনেসিয়াম সেম প্রথমে 2টা, পরে 8টা, বাট পরে 2টা। এখন দেখো ও যদি একটা ছেড়ে দেয় তার মানে কি এইটাই গায়েব হয়ে যাচ্ছে। এটাই কি গায়েব হয়ে যাচ্ছে, তার মানে কি আকার ছোট হয়ে গেছে। বাট ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আকার ছোট হবে। একটা যদি চলে যায় তাহলে এই ইলেকট্রন এই শক্তি স্তর তো গায়েব হচ্ছে না। এই শক্তি স্তর কি গায়েব হচ্ছে না? শক্তি স্তর গায়েব হচ্ছে না। শক্তি স্তর কি গায়েব হচ্ছে না? শক্তি স্তর গায়েব হচ্ছে না। তাহলে কি? ওই যে আকর্ষণ কমে গেছে। দেখো আগে ছিল 12 × 12 144, এখন 12 × 11 মানে 144 থেকে তুমি 12 কমাই দিবা 100 কত 32 আর কি, হোয়াটএভার। তো এই যে দেখো ম্যাগনেসিয়াম ও ম্যাগনেসিয়াম প্লাসের শক্তি স্তর একই থাকে। ম্যাগনেসিয়াম প্লাসের আকার mg থেকে ছোট হওয়ার কারণ কি? একই সংখ্যক প্রোটনের সাথে কম সংখ্যক ইলেকট্রন আকর্ষণের ফলে নিউক্লিয়াসের দিকে শক্তি স্তর মানে ইলেকট্রন বেশি দৃঢ়ভাবে আকর্ষণ হয়, ফলে mg প্লাসের আকার কিছুটা কমে যায়। মানে কি? ওই যে তোমার ইলেকট্রন কমে গেছে, প্রোটন কিন্তু সেমই আছে। 12 × 11 বলছি মনে আছে? আগে ছিল 12 × 12, এখন 12 × 11 হয়েছে। কথা বুঝছো? এইভাবে সুন্দর করে সাজায় লিখে দিয়ে আসতে হবে। আমি কিন্তু তোমাকে রিজন বুঝাই দিলাম। ওকে, তোমার আরো বেটার হবে কি? তুমি যদি চিত্রটা এঁকে দাও, চিত্রটা এঁকে দিলে কি আরো সুন্দর করে মানে 2 নাম্বার তারা যে দিবে এটা ফরজ হয়ে যাবে। মানে আগে 2 এর থেকে 1 দিতে পারতো, মনে করো 1 দিল, তাদের ইচ্ছা। বাট তোমার মনে করো লেখা খারাপ, কিন্তু তুমি চিত্রটা দিছো, তাদের 2 এ 2 দেওয়াটা ফরজ হয়ে যাবে। বুঝছো? চিত্রটা দিয়ে দিও। এই তো আমাদের মোটামুটি কাজ শেষ। এই যে সিজিয়াম ও ফ্রান্সের এগুলো আসবে না, বাট একবার এই যে উত্তর দিয়ে রাখছি ভাইয়া, একবার দেখে রাখবা। একবার দেখে রাখবা, বুঝছো? তারপরে প্রথম ও দ্বিতীয় আয়নীকরণ শক্তি ধনাত্মক, কিন্তু প্রথম ইলেকট্রন আসক্তি ও দ্বিতীয় ইলেকট্রন আসক্তি ধনাত্মক ও ঋণাত্মক কেন? এটা ভালো প্রশ্ন। দেখো খেয়াল করো, আয়নীকরণ শক্তি মানে কি? আয়নীকরণ শক্তি মানে তাপহারী প্রসেস। এটা একটু মাথায় রাখবা। আয়নীকরণ শক্তি মানে তাপহারী। ভ্যাট, এটা কেমনে আসলো? মানে তুমি একজনকে বলতেছো ইলেকট্রন ছাইড়া দিতে, আয়নীকরণ শক্তি মানে কি? ইলেকট্রন ছাইড়া দিবে না? ইলেকট্রন ছেড়ে দিবে কিনা? ইলেকট্রন ছেড়ে দিবে। তো তুমি ওরে ঘুষাবা, তুমি ওরে মারবা, পিটাবা, রাইট? তুমি ওকে এনার্জি দিবা, ও এনার্জিটা কি করবে? নিজের ভিতরে নিবে। ও এনার্জিটা যখন নিজের ভিতরে নিবে মানে কি? ও শক্তি শোষণ করতেছে। শক্তি শোষণ করা কেমন প্রসেস? তাপহারী প্রসেস। তো তুমি একটা ইলেকট্রন বাইর করো ওর থেকে বা 5টা ইলেকট্রন বাইর করো, ওরে পিডায়েই বের করতে হবে। মানে ও শক্তি শোষণ করবে। তার মানে দুই কেসেই কি হবে? এনার্জি কি হবে? পজিটিভ হবে। এবার আসো উল্টা কেসে। ইলেকট্রন, তুমি একজনকে ইলেকট্রন দিবা, তো তুমি প্রথমে ইলেকট্রন দিলা, ও তো নিবেই না ভাই। ওই ইলেকট্রন তুমি ইলেকট্রন দিলা ওরে জোর করে, তার মানে কি? কেন এর বাদ দিলে আমার ইলেকট্রন? তার মানে কি? ও হিট রিলিজ করবে। মানে এটা কি এক্সোথার্মিক প্রসেস? এটা কি এক্সোথার্মিক প্রসেস মানে কি? নেগেটিভ। ডেলএইচ কি হবে? নেগেটিভ হবে। এক্সোথার্মিক প্রসেস মানে তাপ উৎপাদিত প্রসেসে ডেলএইচ এর মান নেগেটিভ হয়। আশা করি তোমরা শুনছো, বা না পারলে সমস্যা নেই, পরে আস্তে ধীরে আলোচনা করা যাবে। আর দ্বিতীয় ইলেকট্রন কি হবে? এখন এমনিতেই ও ফায়ার হয়ে রইছে, এর ভিতরে তুমি যদি আরো ইলেকট্রন দাও, বিকর্ষণ হবে না? বিকর্ষণ হবে। মানে আমি এমনি খাইতে পারতেছি, আরো দাও মানে বমি হবে না? বমি হবে। এরকম। তার মানে প্রথমে তো নেগেটিভ আছে, এখন যদি আরো একটা ইলেকট্রন দাও কি হবে? রিপেল করবে। এই রিপেলের জন্য কি হয়ে যাবে? পরেরটা পজিটিভ হবে। কথা বোঝা গেছে? যদিও ওভারঅল নেগেটিভই হয়, বাট পরেরটা পজিটিভ হবে। কেন পরেরটা পজিটিভ হইলো? কারণ ওই যে আগে তো নেগেটিভ আছে, এখন আরেকটা ইলেকট্রন আনতে গেলে কি হবে? বিকর্ষণ হবে। ওকে, এই যে দ্বিতীয় ইলেকট্রন আনতে চাইলে ইলেকট্রন বিকর্ষণের কারণে শক্তির প্রয়োজন হয়, তাই দ্বিতীয় ইলেকট্রন আসক্তি ধনাত্মক হয়। ক্লিয়ার কনসেপ্ট? ওকে, আসো। এই তো অ্যালুমিনিয়াম অক্সাইড উভধর্মী অক্সাইড ব্যাখ্যা করো। এইটা কিন্তু তোমাদের সিলেবাসে নাই মনে হয়, বাট আমি একটু পড়াই দিচ্ছি। উভধর্মী অক্সাইড মানে কি বলতো? উভধর্মী অক্সাইড মানে ও এসিডের সাথেও বিক্রিয়া করবে, ও ক্ষারের সাথেও বিক্রিয়া করবে, তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3 ও যখন অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, ভালো করে তাকায়ো। অ্যালুমিনিয়াম অক্সাইড যখন অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে তখন কি করবে? এই যে লবণ পানি তৈরি করবে। দেখো এই যে প্লাস মাইনাস এমনি মিলাবা।
তাহলে অ্যালুমিনিয়ামের সাথে অ্যালুমিনিয়াম হচ্ছে প্লাস, তাহলে পরের মাইনাসের সাথেও যাবে অ্যালুমিনিয়াম আর ক্লোরিন, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড তৈরি করবে। আবার এই যে প্লাস আর মাইনাস, তার মানে এইচ আর ও একসাথে মিলে কি তৈরি করবে? পানি তৈরি করবে। বুঝছো? আবার এই যে প্লাস মাইনাস NaOH প্লাস মাইনাস, তাহলে অ্যালুমিনিয়ামের সাথে কে যাবে? অ্যালুমিনিয়াম, মনোযোগ দিও, হ্যাঁ, এই জায়গাটাকে বুঝবা। এখানে আবার একটু গ্যাঞ্জাম আছে, এটা একটু শিখাই দিচ্ছি, হ্যাঁ, খেয়াল করো। অ্যালুমিনিয়াম অক্সাইড যখন ক্ষারের সাথে বিক্রিয়া করবে তখন ও নিজে অ্যাসিডের মতো আচরণ করবে। কিসের মতো আচরণ করবে? অ্যাসিডের মতো আচরণ করবে। আবার অ্যালুমিনিয়াম অক্সাইড যখন এসিডের সাথে বিক্রিয়া করবে, যেমন এই HCl কি একটা অ্যাসিড, তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড তখন কার মতো আচরণ করবে বলতো? ক্ষারের মতো আচরণ করবে। তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড এসিডের সাথে যখন বিক্রিয়া করে, মনে আমি এসিডের সাথে বিক্রিয়া করতেছি মানে আমি কি? ক্ষার। আমি ক্ষারের সাথে বিক্রিয়া করতেছি, আমি কি? আমি হচ্ছে অ্যাসিড। তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড যখন এসিডের সাথে বিক্রিয়া করবে, অ্যালুমিনিয়াম অক্সাইড কি? ক্ষারের মতো আচরণ করবে। আবার অ্যালুমিনিয়াম অক্সাইড যখন ক্ষারের সাথে বিক্রিয়া করবে তখন অ্যালুমিনিয়াম অক্সাইড কার মতো আচরণ করবে? অ্যাসিডের মতো আচরণ করবে। তাহলে এখান থেকে কি তৈরি হবে? সোডিয়াম অ্যালুমিনেট আর পানি তৈরি হবে। ওকে, এটাকে বলা হয় সোডিয়াম অ্যালুমিনেট। সোডিয়াম অ্যালুমিনেট, NaAlO2, NaAlO2। এন্ড দেখো এই যে ক্ষার অ্যাসিড মানে কি? লবণ আর পানি তৈরি করবে। ক্লিয়ার? এটাকে বলা হচ্ছে অম্ল ধর্মের প্রমাণ। কেন? কারণ ক্ষারের সাথে ও কি, সে কার মতো আচরণ করছে? অ্যাসিডের মতো আচরণ করছে। ক্ষার ধর্মের প্রমাণ মানে ও অ্যাসিডের সাথে কার মতো আচরণ করছে? ক্ষারের মতো আচরণ করছে। জিনিসটা হচ্ছে এরকম। ক্লিয়ার? এই দুইটা বিক্রিয়া একটু শিখে ফেলবা। ওকে, শিখে ফেলবা। তারপরে একটা প্রশ্ন পড়াই দিই। H2Cl2 একই, F2Cl2 একই ধরনের বিক্রিয়া প্রদর্শন করবে। ভাই ওরা একই গ্রুপে আছে, তার মানে একই ধরনের বিক্রিয়া প্রদর্শন করবে। H2F2 মিলে HF তৈরি করবে, আবার H2Cl2 মিলে HCl তৈরি করবে। কমন সেন্স। তারপরে MgO কি? ম্যাগনেসিয়াম অক্সাইড। ম্যাগনেসিয়াম অক্সাইডের প্রকৃতি বর্ণনা করো। ভাইয়া ম্যাগনেসিয়াম কি? ম্যাগনেসিয়াম হচ্ছে ক্ষারীয়। ম্যাগনেসিয়াম কি? মৃৎ ক্ষার ধাতু। তাই ম্যাগনেসিয়ামের অক্সাইড কি হবে বলতো? ক্ষার ধর্মী অক্সাইড হবে। কি হবে? ক্ষার ধর্মী অক্সাইড বা ক্ষারীয় অক্সাইড হবে। ক্ষার ধর্মী হবে মানে ক্ষারীয় অক্সাইড হবে। ক্ষারীয় অক্সাইডরা কি করে বলো? ক্ষারীয় অক্সাইডরা কি করবে বলো? বলতে পারবে? হ্যাঁ ভাইয়া পারবো। ক্ষারীয় অক্সাইডরা কি করবে? ক্ষারীয় অক্সাইডরা অ্যাসিডের সাথে কি করবে বলো তো? লবণ পানি তৈরি করবে। তাহলে আসো, মনে করো ম্যাগনেসিয়াম অক্সাইড ও যদি একটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, লেটস সে HCl এর সাথে বিক্রিয়া করলো, তাহলে এখান থেকে কি তৈরি হবে বলো তো? আচ্ছা আগে পানি দিই। লেটস সে পানির সাথে বিক্রিয়া করলো। মনে রাখবা অক্সাইড প্লাস পানি কি তৈরি করবে? হাইড্রোক্সাইড তৈরি করবে। এটা একটু লিখে রাখো, শিখিয়ে দিচ্ছি। অক্সাইড প্লাস পানি কি তৈরি করে? হাইড্রোক্সাইড তৈরি করে। অক্সাইড প্লাস পানি কি তৈরি করবে? হাইড্রোক্সাইড তৈরি করবে। তাহলে ও যদি ম্যাগনেসিয়াম অক্সাইড ও পানির সাথে বিক্রিয়া করে তাহলে কি তৈরি করবে? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে। কি তৈরি করবে? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে। কথা বোঝা গেছে? ম্যাগনেসিয়াম অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে। দেখো সব সমতা করা আছে। অক্সিজেন দুইটা, H দুইটা। ক্লিয়ার? তার মানে ম্যাগনেসিয়াম যেহেতু মৃৎক্ষার ধাতু, তাই ম্যাগনেসিয়ামের অক্সাইড হবে হচ্ছে ক্ষারীয় অক্সাইড। কি হবে? ক্ষারীয় অক্সাইড। ওকে, ক্ষারীয় অক্সাইড। দেখো এই যে ম্যাগনেসিয়াম অক্সাইড পানির সাথে বিক্রিয়া করলে কি হবে? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে। ও যদি এসিডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? লবণ প্লাস পানি তৈরি করবে। দেখো যদি ম্যাগনেসিয়াম অক্সাইড HCl এর সাথে বিক্রিয়া করলো তাহলে কি হবে? লবণ প্লাস পানি মানে প্রশমন বিক্রিয়া। তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরিনের সাথে বিক্রিয়া করলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর H2O। এবার সমতা করো, হাইড্রোজেন দুইটা আছে, ক্লোরিন দুইটা আছে। দেখো সমতা হয়ে গেছে। তাহলে এটাকে আমরা বলবো কি? এটাকে আমরা বলবো হচ্ছে প্রশমন বিক্রিয়া। ওয়ান কাইন্ড অফ কি? প্রশমন বিক্রিয়া। ক্লিয়ার? তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইড পানির সাথে বিক্রিয়া করলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে, আর ম্যাগনেসিয়াম অক্সাইড HCl এর সাথে বিক্রিয়া করলে কি হবে? ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস পানি তৈরি করবে। তাহলে ও কিন্তু অ্যাসিড, তার মানে এই বান্দা কি? এই বান্দা ক্ষার দেখেই তো বেটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করতেছে, তাই না? এই বান্দা ক্ষার দেখেই কি অ্যাসিডের সাথে বিক্রিয়া করতেছে। কথা বোঝা গেছে? আমি মনে হয় বুঝাইতে পারছি। ওকে, সো এই তো আমাদের চ্যাপ্টার 4 ডান এন্ড ডাস্টেড, এন্ড দেখা হবে চ্যাপ্টার 5 এ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো একদম ফার্স্টে সেটা হচ্ছে রাসায়নিক বন্ধন। তো বন্ধন অনেক টাইপের আছে, আয়নিক বন্ধন। তো আমরা যদি একটু আয়নিক নিয়ে হালকা পাতলা কথা বলি, আয়নিক মানে কি? আয়নিক মানে হচ্ছে, মানে আমি একদম তো না পড়ায় আসলে প্রশ্ন সলভ করতে পারবো না, রাইট? আয়নিক কি করতে, আয়নিক মানে কি? ধাতু আর অধাতুদের মধ্যে বন্ধন, তাই না? তাহলে ধাতু কি করবে? ইলেকট্রন ত্যাগ করবে, আর অধাতু কি করবে? সরি, হ্যাঁ ঠিক আছে তো, আর অধাতু কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে, তাই না? তার মানে এটা হচ্ছে আমাদের আয়নিক বন্ধনের সিস্টেম। আচ্ছা, সমযোজী কি? সমযোজী মানে কি? সমযোজী মানে হচ্ছে অধাতু আর অধাতুরা মিলে ইলেকট্রন শেয়ার করবে। অধাতু আর অধাতু মিলে কি করবে? ইলেকট্রন শেয়ার করবে।
ওকে, ইলেকট্রন শেয়ার করবে। তার মানে এই টাইপের বন্ধনকে আমরা বলবো হচ্ছে কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন। ক্লিয়ার? আরেক টাইপের বন্ধন আমরা পাবো ধাতব বন্ধন। তো ধাতব বন্ধন কি ভাইয়া? দুইটা মানে মেটালিক বন্ড। ওকে, ধাতব বন্ধন। তো একটা মেটাল আর একটা মেটাল একসাথে থাকে, মনে করেন একটা ধাতুর টুকরা, মানে কি এর ভিতরে কি ওই মেটালই আছে, রাইট? ওই মেটালই আছে। এন্ড এটা কি করে? এটা আসলে ইলেকট্রন গুলো কি লাস্ট ইলেকট্রন গুলো ছেড়ে দেয় না? ইলেকট্রন গুলো ছেড়ে দেয়। তো এইটা যেই বন্ধন, এটাকে আমরা বলবো কি বলতো? এটাকে আমরা বলবো হচ্ছে মেটালিক বন্ড। ওকে, সো মোটামুটি একটু আইডিয়া নিয়ে রাখলাম। এবার আসেন আমরা বিসমিল্লাহ বলে সামনে আগাই, তারপরে দেখা যাবে কি হয়। আসেন আমরা বেশ ভালো ভালো কিছু আলোচনা করব, যেমন যোজ্যতা স্তর। যোজ্যতা স্তর মানে কি? ভ্যালেন্স শেল, শেষ শক্তি স্তরটাই কি আমার যোজ্যতা স্তর। ফাইন, তারপর আসেন যোজ্যতা ইলেকট্রন, শেষ শক্তি স্তরের ইলেকট্রন গুলোকে আমরা বলি হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন। ক্লিয়ার? ওকে, তারপরে আসেন যোজনী বা যোজ্যতা। এখন শেষ শক্তি স্তরের ইলেকট্রন গুলাই কিন্তু যোজ্যতা ইলেকট্রন, নট যোজনী। যোজনী কি? সে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস পাইতে যতটা ছাড়বে বা যতটা গ্রহণ করবে, ওইটা হচ্ছে আমাদের যোজনী। আমরা সামনে আলোচনা করব। আসেন, তো এটা আমাদের খুবই খুবই ফেমাস জিনিসপত্র, আমরা অলরেডি জানি। আচ্ছা, আমরা একটা কাজ করি, আগে উপরেরটা নেই। দেখেন আমরা এইটা কিন্তু ছোটবেলা থেকে পড়ছি। কি পড়ছি দেখেন? হাইড্রোজেন, হিলিয়াম, এদের যোজনী 1, সোডিয়াম, পটাশিয়াম, মানে কি গ্রুপ 1 আর গ্রুপ 17 এদের যোজনী কি 1 করে, রাইট? মাথায় রাখবেন, গ্রুপ 1 যোজনী কত? 1। গ্রুপ গ্রুপ 17 এদের যোজনী কত হবে? 1 হবে। ওকে, তাহলে গ্রুপ 1 এরটা আর গ্রুপ 17টা বুঝা গেছে? মানে ওই যে হাই লিনাকে রুবিনাসে ফেরেছে, ফ্লুয়েন্ট ক্লোরিন ব্রোমিন আয়োডিন, বুঝা গেছে? তাহলে গ্রুপ 1 আর গ্রুপ 17 কে 1 করে হবে। সিমিলারলি গ্রুপ 2 ওর যোজনী 2 হবে, আর গ্রুপ 16 ওর যোজনী কত হবে? 2 হবে। জিনিসটা এরকম। আচ্ছা ফাইন, এরপরে আর কি কি হইতে পারে আমরা জানি। কপার, এই যেমন কপার আর এখানে মার্কারি আছে। কপার কি হইতে পারে? কিউব প্রাস হতে পারে, কিউব প্রিক হতে পারে, মানে আস আর ইক হতে পারে। তাই ওর কি যোজনী 1 হতে পারে, 2 হতে পারে। তারপরে এই যে মার্কিউরাস আর মার্কিউরিক হইতে পারে। আমি জাস্ট একটু আলোচনা করে দিচ্ছি। তারপরে সালফারেরটা কি হইতে পারে? সালফারেরটা ভাইয়া যেমন অক্সিজেনেরটা তো 2 হতে পারে। সালফারেরটা কি হইতে পারে? 2 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে। যেমন নাইট্রোজেনেরটা কি 3। ফসফরাসেরটা কি হবে ভাইয়া বলো তো? 3 হতে পারে, 5ও হতে পারে। কার্বনেটটা কি হতে পারে? কার্বনেটটা নরমালি কিন্তু 4, বুঝছো? কার্বনেটটা 4। কার্বনেটটা কি? কার্বনেটটা হচ্ছে 4। আচ্ছা, তারপরে এখানে 2 দেওয়া আছে, বাট নরমালি কি হয়? 4ই হয় ম্যাক্সিমাম কেসে। ওকে, 2 কম হয়। তারপরে আয়রন দেওয়া আছে। আয়রন কি হয়? আয়রন হয় ফেরাস, আয়রন হয় কি? ফেরিক। আয়রন হয় কি? ফেরাস, আয়রন হয় ফেরিক। তারপর আর কি আছে এখানে? অ্যালুমিনিয়াম এটা জানা উচিত। অ্যালুমিনিয়াম কি? অলওয়েজ 3+, মানে কি? অ্যালুমিনিয়াম যোজনী 3। মোটামুটি ম্যাক্সিমাম জিনিস হয়ে গেছে আমাদের, আমরা সামনে আগাই, দেখা যাবে পরেরটা পরে। আচ্ছা, এবার এগুলোকে বলা হয় যৌগমূলক। অ্যামোনিয়াম, ফসফোনিয়াম, পারম্যাঙ্গানেট, MnO4-, মানে কি এই চার্জগুলাই কি তাদের যোজনী প্রকাশ করে। নাইট্রেট -1 আছে, তাইলে এটা এক যোজনী। নাইট্রাইট -1 আছে, তাই যোজনী 1। হাইড্রোক্সাইড OH- -1 আছে, তাই যোজনী 1। হাইপোক্লোরাইট OC, এটা ট হবে, হ্যাঁ, হাইপোক্লোরাইড না, এটা ট হবে, হাইপোক্লোরাইট, ট ট। ওকে, OCl -1 আছে, তাই যোজনী কত হবে? যোজনী হবে 1। আবার সালফেট, তারপরে ডাইক্রোমেট, কার্বনেট, এগুলো কি সব যোজনী 2 হবে। ত্রিযোজী কি? ফসফাইট, বোরেট। ওকে, এগুলো লাগবে না, বোরেট টোরেট এত বেশি আসে না, ফসফাইটও আসে না, ফসফেট পর্যন্ত এনাফ। ফসফেটটা জানতে হয়। ওকে, ফসফেট জানতে হয়, 9 10 এত বেশি কঠিন নাই। ওকে, সো আপনি এগুলো দেখলেন, এগুলো আছে আপনাদের বইয়ে, আমরা জানি। তো আসেন আমরা এইখান থেকে পড়ালেখা স্টার্ট করি। সক্রিয় যোজনী কি? যেটা আসলে ইউজ করা হয়, যৌগতে ইউজ করা যায়। তারপরে সুপ্ত যোজনী কি? সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী, এটাকে আমরা বলি কি? সুপ্ত যোজনী। সর্বোচ্চ মাইনাস সক্রিয় আমরা করলেই বুঝে যাব, সর্বোচ্চ মাইনাস সক্রিয়, এটাই মানে কি? সুপ্ত। আসেন, পরিবর্তনশীল যোজনী কারা? ওই যে অবস্থান্তর মৌলরা, যেমন চিন্তা করেন ফেরাস, আমরা কি শিখছি? ফেরাস আস হতে পারে, ইকো হতে পারে। তারপরে আপনার কপার কি হবে? কপার আস হবে, কপার ইক হবে, কপার 2+ হবে। ক্লিয়ার? এটা জানা রাখেন। জিঙ্ক অলওয়েজ কি হবে? জিঙ্ক 2+ হবে, মানে যোজনী 2 প্রকাশ করবে। নিকেল নরমালি কি করবে? নিকেল 2+ করবে, একটু শিখে রাখেন। ক্রোমিয়াম নরমালি কি করবে? ক্রোমিয়াম 3+ করবে, বাট ও কিন্তু 6+ও করতে পারে। যতটুকু আপনাকে জানানো উচিত ততটুকু আমি জানাচ্ছি, এত বেশি জানার দরকার নেই। আমরা কি করব এবার? আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। আসো, যোজ্যতা ইলেকট্রন উদাহরণ দাও, বুঝিয়ে দাও। এই টাইপের প্রশ্ন আসবে না তেমন একটা, বাট তুমি যে কোনো একটা নিয়ে বলবা যে ভাইয়া যোজ্যতা ইলেকট্রন হচ্ছে কি? 4s1
4s1, এখানে কি 2s2 মানে এখানে যোজ্যতা ইলেকট্রন কয়টা? 6টা অক্সিজেনের, আর পটাশিয়ামের কয়টা? একটা। ওকে, তারপরে ফ্লোরিনের যোজ্যতা ইলেকট্রন 7 কেন? ইলেকট্রন বিন্যাস দিবা, ইলেকট্রন বিন্যাস দিয়া বলবা ভাইয়া ওর লাস্টে কি আছে? 2s2 2p5 আছে, ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস দাও। দেওয়ার পরে বলবা যে ভাইয়া এই যে শেষ শক্তি স্তরে 7টা ইলেকট্রন আছে, তাই ওর যোজ্যতা ইলেকট্রন কত? 7, এবং গুছায়া লিখে দিয়ে আসবা। কেমন? ওকে, এই টাইপের প্রশ্ন দেওয়ার চান্স কম, ইজি প্রশ্ন দিবে না। ওকে, ইজি প্রশ্ন দিবে না। PO4 3 ত্রিযোজীমূলক ব্যাখ্যা করো। এন্ড ত্রিযোজীমূলক ব্যাখ্যা করবা কি? একটা বিক্রিয়াও দিয়ে দিবা, লেটস সে একটা যৌগ দিয়ে দিলা, অ্যালুমিনিয়ামের যোজনী কত? 3, ফসফেটের যোজনী কত? 3। তার মানে এখানে কি হবে না? কোনো কিছুর আদান প্রদান হবে না। মানে কি ওর 3 আর ওর 3 কি ক্যান্সেল আউট? না ক্যান্সেল আউট। তাহলে এটাই আমার অ্যালুমিনিয়াম ফসফেটের সংকেত। এবার ও যখন একটা কার সাথে বিক্রিয়া করবে বলতো? লেটস সে একটা লবণ NaCl এর সাথে বিক্রিয়া করলো, তখন কি হবে? তখন কিন্তু আবার এই যে সোডিয়াম ফসফেট হবে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড হবে, তখন যার যার যোজনী আবার আদান প্রদান হবে। অষ্টক নিয়ম উদাহরণ সহ ব্যাখ্যা করো। বাচ্চাকালের জিনিস, মানে কি মানে ইলেকট্রন শেয়ার করে অষ্টক পূর্ণ করবে, এটা তুমি বুঝাই দিবা। দুইয়ের নিয়ম উদাহরণ সহ ব্যাখ্যা করো। এরকম টাইপের প্রশ্ন কম আসবে। রাসায়নিক বন্ধন কেন সংঘটিত হয়? এই যে এগুলা একটু বাংলা পড়বা, এগুলো নর্মাল প্রশ্ন। আয়নিক বন্ধন বলতে কি বুঝো? এই যে মানে একজন, আর একটা জিনিস বলে দেই, দেখো সোডিয়াম যে ইলেকট্রন ছেড়ে দেয়, এটা কেন ছেড়ে দেয় বলতো? আয়নীকরণ শক্তির জন্য ছেড়ে দেয়। আয়নিক যৌগ, আয়নিক বন্ধন হইতে গেলে কি লাগে বলতো? আয়নীকরণ শক্তি লাগে। ওই যে দেখো ধাতু ইলেকট্রন ছেড়ে ক্যাটায়নে পরিণত হয়, তাই না? আর অধাতু ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয়। তার মানে অধাতু ইলেকট্রন গ্রহণ করে কার মাধ্যমে? ইলেকট্রন আসক্তির মাধ্যমে। আর ধাতু ইলেকট্রন ছাড়ে কার মাধ্যমে? আয়নীকরণ শক্তির মাধ্যমে। আয়নীকরণ শক্তির মান যত কম হবে আর ইলেকট্রন আসক্তির মান যত বেশি হবে, তত ভালো করে আয়নিক যৌগ তৈরি হবে। কেন? দেখো একজন থেকে ইলেকট্রন নেওয়া অনেক কষ্ট, ও কি ভালো করে আয়নিক যৌগ দিবে? একজন ইলেকট্রন গ্রহণ করতেই চাচ্ছে না, তো ও কি ভালো করে আয়নিক যৌগ দিবে? আয়নিক যৌগের শর্তই কি? ভালো করে ইলেকট্রন ছাড়তে হবে, ভালো করে ইলেকট্রন গ্রহণ করতে হবে। যদি নাই করে গ্রহণ, নাই করে বর্জন, তাহলে কেমনে হবে, তাই না? তার মানে আয়নীকরণ শক্তিকে কম হইতে হয় আর ইলেকট্রন আসক্তিকে বেশি হইতে হয়। এটা হচ্ছে আয়নীকরণ শক্তির একটা কি বলতো? মূল শর্ত। আসো তারপরে সমযোজী বন্ধন মানে বুঝছোই তো, বেসিক প্রশ্নগুলা কিন্তু সবগুলাই এসে পড়তেছে, বেসিক প্রশ্ন কিন্তু সব এসে পড়তেছে। আসো অ্যামোনিয়াম, হবে, ওকে। আচ্ছা এটা অ্যামোনিয়াম ক্লোরাইড হবে, লেটস সে, হ্যাঁ অ্যামোনিয়াম ক্লোরাইড হবে। কয় ধরনের, কয়টি বন্ধন আছে? এইগুলো কিন্তু আমরা অলরেডি পড়েছি, ওকে পড়েছি। তারপরে মুক্তজোড় ও বন্ধনজোড়ের ইলেকট্রন কাকে বলে? এগুলো কিন্তু ক নাম্বারে আসবে, এন্ড তুমি কার উদাহরণ দিবা? অ্যামোনিয়ার উদাহরণ দিবা বা পানির উদাহরণ দিবা। অ্যামোনিয়ার উদাহরণ ওই যে একটু আগে যে আইকা দেখাইছি, অ্যামোনিয়ার উদাহরণ আর পানির উদাহরণটা দিবা। সমযোজী বন্ধন যৌগসমূহ নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট হয় কেন? মানে এদের গলনাঙ্ক কি হয় বলতো? এদের গলনাঙ্ক খুবই কম হয়, আয়নিক যৌগের গলনাঙ্ক উচ্চ হয়। ওকে, এরা দুর্বল ভ্যান ডের ওয়ালস শক্তি দ্বারা আকৃষ্ট থাকে, তাই এদের গলনের সময় কি হয় না বলতো? সমযোজী বন্ধন ছিন্ন হয় না। CaCl2 বিদ্যুৎ পরিবহন করে কেন? ওই যে ক্যালসিয়াম 2+ 2Cl-, মানে আয়নিক যৌগরা বিদ্যুৎ পরিবহন করবে। অবশ্যই একটা কথা মাথায় রাখবা, জলীয় অবস্থায় আয়নিক যৌগরা কিভাবে বিদ্যুৎ পরিবহন করে এটা একটু লিখে রাখো। আয়নিক যৌগরা বিদ্যুৎ পরিবহন করে দুইটা শর্তে, একটা হচ্ছে জলীয় অবস্থায়, আর একটা হচ্ছে গলিত অবস্থায়। জলীয় ও গলিত অবস্থায় কি করবে বলতো? বিদ্যুৎ পরিবহন করবে। জলীয় ও গলিত অবস্থায় কি করবে? বিদ্যুৎ পরিবহন করবে। এই জিনিসটা একটু মাথায় রেখো। এই যে দেখো ক্যালসিয়াম ক্লোরাইড পানিতে বিয়োজিত হয়ে কি ক্যালসিয়াম 2+ তৈরি করবে আর 2Cl- তৈরি করবে। এটা একটু শিখাই দিই কেমনে ভাঙে, ভাঙাটা একটু শিখো। আসো ভাঙাটা একটু শিখো। দেখো দেখো লেটস সে ক্যালসিয়াম ক্লোরাইড, দেখো ক্লোরিনের যোজনী 1 আর ক্যালসিয়ামের যোজনী 2। আমরা জানি ভাইয়া 1 তো দিতে হয় না, 1 দিতে হয় না, তাই না? আমরা কি জানি বলো? 1 দিতে হয় না। ওকে ভাইয়া দিলাম না 1, দিলাম না 1। এখন দেখো তো ভাইয়া 1 দাও নাই মানে কি 1 নাই নাকি আছে? আছে আছে আছে। তাহলে ক্যালসিয়াম আছে কয়টা? একটা। তাহলে এটাকে কিভাবে লিখবা? একটা ক্যালসিয়াম। ক্লিয়ার? কিন্তু জাস্ট টাটা আর লিখো না, বুঝছো? মুখে মুখে বলবা একটা ক্যালসিয়ামটা আর লিখবা না। ক্লিয়ার? ওকে, আবার দেখো এই যে যেটা নিচে থাকে বলছিলাম না, মনে করো এই জায়গায় কি থাকে? কয়টা, তাই না? কয়টা, রাইট। তাহলে ক্যালসিয়াম কয়টা আছে? 2টা। তাহলে মুখে মুখে বলো 2টা ক্লোরিন। ওকে ওকে, এবার আসো, এবার ক্যালসিয়ামের যোজনী কত? 2। তাইলে এই 2টা কই বসবে? মাথার উপরে বসবে।
ক্লোরিনের যোজনী কত? 1। এই একটা কই বসবে? মাথার উপরে বসবে। আয়নিক যৌগের ক্ষেত্রে প্রথমটা প্লাস হয়, পরেরটা মাইনাস, তাহলে 2 প্লাস আর 1 মাইনাস। বুঝছি নাকি বুঝি নাই? সুন্দর না? এখন মনে করো লেটস সে এরকম যে ভাই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, ওরে কেমনে ভাঙবা? তাহলে কি করবা দেখো, অ্যালুমিনিয়াম একটা আছে, 1 অ্যালুমিনিয়াম, ক্লোরিন 3টা আছে, 3 ক্লোরিন। অ্যালুমিনিয়ামের যোজনী কত? 3, তাই 3। ক্লোরিনের যোজনী কত? 1, তাই 1। এবার অ্যালুমিনিয়াম 3 প্লাস Cl 3 মাইনাস, সরি Cl মাইনাস, 3Cl মাইনাস, কিন্তু Cl 3 মাইনাস না। অনেকে ভুলে কি করে জানো? অনেকে ভুলে করে কি 3Cl মাইনাস দেয়, Cl 3 মাইনাস দেয়। এটা কি হবে? এটা কি হবে? হবে না, বুঝছো? এটা হবে না। হাইড্রোজেন ডিউটেরিয়াম, এই প্রশ্ন এনে আসলো কই থেকে? কিরে কিরে কিরে, অক্সিজেন ও জাইমান অক্সিজেন ধর্ম আলাদা ও সত্য, দুইজন একই, মানে কি? দেখো, জাইমান অক্সিজেন মানে কি? সদ্য প্রস্তুত হওয়া অক্সিজেন, আর অক্সিজেন মানে তো O2, রাইট? সো এটা বেসিক জিনিস। একটাকে আমরা এইভাবে প্রকাশ করি, আর একটাকে আমরা এইভাবে প্রকাশ করি। জাইমান অক্সিজেন কার থেকে আসে? জারক থেকে আসে জাইমান অক্সিজেন, তাই না? জারক থেকে জাইমান অক্সিজেন আসে। যোজনীয় জারণ সংখ্যা 1 নয়, CH4 আর CCl4। আচ্ছা একটু বলে দিই, দেখো অনেক পার্থক্য আছে। যোজনী 0 হইতে পারে? পারে না। জারণ মান 0 হইতে পারে? ইয়েস পারে। যোজনী প্লাস মাইনাস হতে পারে? পারে না। জারণ মান প্লাস মান হইতে পারে? হইতে পারে। যোজনী ভগ্নাংশ হতে পারে? পারে না। জারণ মান ভগ্নাংশ হইতে পারে? পারে। ওকে, সো অনেকগুলোই পার্থক্য আছে। ওকে, এইটা সুন্দর করে ধরে ধরে জাস্ট হচ্ছে গিয়ে কি, তুমি রিডিং পড়বা, প্লিজ রিডিং পড়বা। রিডিং পড়লেই তুমি লিখতে পারবা, নরমাল জিনিস। যেমন CH4, এখানে হাত কয়টা? 4টা, তার মানে যোজনী কত? 4। আর তুমি যদি ভাইয়া জারণ মান বের করতে চাও, মানে যেমন CCl4, জারণ মান বের করতে চাও, Cl হচ্ছে -1 করে হয়, Cl কত করে হয়? -1 করে হয়, তাহলে -4। তাহলে ক্লোরিন কত? কার্বন কত হবে? কার্বন হচ্ছে +4 হবে, তাহলে এটা হচ্ছে জারণ মান। আর যোজনী কত? শুধু 4। ওকে, পারমাণবিক সংখ্যা 11। যোজনী ও যোজ্যতা ইলেকট্রন একই কেন? আরে 11 মানে কি? 11 মানে লাস্টের ইলেকট্রন কয়টা? একটা। লাস্টের ইলেকট্রন একটা, মানে সোডিয়াম না, প্রথমে 2টা, পরে 8টা, পরে একটা। তাহলে এই একটা ছাড়বে, ছাইরা অষ্টক পূর্ণ করবে, তার মানে যোজনী কত হবে? যোজনী 1 হবে। আর ভ্যালেন্স ইলেকট্রন কয়টা? শেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? একটা আছে, তাই একটা। ইলেকট্রন বিন্যাস দিয়ে দেখাবা, এই যে সুন্দর করে ইলেকট্রন বিন্যাস দিয়ে দেখাবা আর বুঝাই দিবা। ওকে, ম্যাগনেসিয়াম ফসফেটের রাসায়নিক সংকেত এইরকম না হয়ে এইটা হবে কেন? আমরা সবাই জানি এটা, রাইট? মানে আমাদের সিস্টেম, মানে এগুলো লেখার তো অবশ্যই সিস্টেম আছে। ফসফেট একটা যৌগমূলক, PO4 লিখতে হবে, তাই না? PO4 লিখতে হবে। প্রোপেনের সংকেত এত, সংকেত লেখার নিয়ম অনুযায়ী সংকেতটি লেখা হয়েছে কিনা যাচাই করো। এই ধরনের প্রশ্ন নরমালি খুবই কম আসে, সো এই টাইপের প্রশ্ন তুমি জাস্ট একটু দেখে যাবা। এই জায়গার প্রশ্নগুলো অনেক সহজ, বুঝছো? এগুলোর গ্যাঞ্জাম কোন জায়গায় জানো? গ্যাঞ্জাম হচ্ছে গিয়ে গগ হতে গ্যাঞ্জাম। ইনশাল্লাহ যদি ভাইয়া কখনো সুযোগ পাই, সময় করে উঠতে পারি, তাহলে অবশ্যই তোমাদের সৃজনশীল ক্লাস নিব। সৃজনশীল ক্লাসে একটা খেলা হবে ইনশাল্লাহ। ওকে, সৃজনশীল ক্লাসে একটা খেলা হবে, মানে তখন আসলে অনেক কিছু দেখানোর জায়গা থাকে। ওকে, তাহলে রাসায়নিক, এটা একটা ভালো ভালো প্রশ্ন। এটা দেখবা খতে আইসা পড়বে। দুইটা রাসায়নিক বন্ধন গঠনের পূর্ব শর্ত কি? ইলেকট্রন আদান প্রদান বা শেয়ারের মাধ্যমে। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য ব্যাপক হলে আয়নিক বন্ধন হবে, মনে আছে? এই যে বলছিলাম না, HF। তারপরে 0.5 থেকে কম হলে অপোলার সমযোজী হয়, আর 0.5 থেকে 0.7 হলে ওমা, এটি তো তোমার আছে বইয়ের ভিতরে, এটা তো আমি জানতাম না। আমি তো ভাব নিছিলাম, আসো তোমার টেকনিক শিখাই, বাট ভাব নিয়ে কাজ হয় নাই, কারণ কি, এটা অলরেডি আছে। অ্যানায়নে ইলেকট্রন সংখ্যা বেশি হলে ক্যাটায়নে প্রোটন সংখ্যা বেশি হয় না কেন? কি হইছে? অ্যানায়ন মানে তুই ইলেকট্রন গ্রহণ করবা, ইলেকট্রন সংখ্যা বেশি হবে। ক্যাটায়ন মানে কি? ইলেকট্রন ছাড়তেছো, প্রোটন কেমনে বেশি হবে ভাই? প্রোটন তো সেমই থাকবে, তাই না? প্রোটন সেমই থাকবে। দ্বিতীয় মৌলের বন্ধন শক্তি তৃতীয় মৌলের বন্ধন শক্তি থেকে বেশি হবে, স্বাভাবিক। ও এই যে এটা আমরা পড়েছি, এটা কিন্তু আমরা আগে পড়েছি। এই যে ওই যে আমরা মনে আছে N2 আর 2N পড়ছিলাম, তো এরকম পার্থক্য আকারে লিখবা সুন্দর করে। এই তো সুপ্ত যোজনী শূন্য, এটা ব্যাখ্যা করো। পরিবর্তনশীল যোজনী বলতে কি বোঝায়? যে ফেরাস, ফেরিক, কিউপ্রাস, কিউপ্রিক, এগুলো পড়াইছি না? পড়াইছি। জাস্ট একবার কি করবা, এখন জাস্ট একবার রিডিং পড়বা। অ্যামোনিয়াম আয়ন একটা যৌগমূলক, ব্যাখ্যা করো। ওকে, যদি একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন পরস্পরের সাথে মিলিত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট একটি পরমাণু গুচ্ছ তৈরি করে এবং এটি একটি মৌলের আয়নের মতো আচরণ করে, তবে তাকে কি বলা হয়? যৌগমূলক বলা হয়। তোমাকে আগে সংজ্ঞাটা লিখতে হবে। তারপরে অ্যামোনিয়াম আয়ন যে যৌগমূলক, পারলে ওর স্ট্রাকচারটা দেখাই দাও। কেমনি স্ট্রাকচার দেখাবা? এই যে
এই যে লোন পেয়ারটা দিয়া যে স্ট্রাকচার হয়, এটা পারলে দেখাই দাও, কোনো সমস্যা নাই। ওকে, অ্যামোনিয়া ও অ্যামোনিয়াম আয়নের পার্থক্য লেখো। এই যে অ্যামোনিয়া কি একটা নিরপেক্ষ যৌগ, নিরপেক্ষ যৌগ মানে কি, ওর কি কোনো চার্জ আছে? অ্যামোনিয়ার কি কোনো চার্জ আছে? চার্জ নাই। বাট অ্যামোনিয়ামের কি চার্জ আছে? ইয়েস, চার্জ হচ্ছে +1। দেখো ওর চার্জ 0, ওর চার্জ হচ্ছে +1। মুক্তজোড় ইলেকট্রন আছে? নাই। দেখো মুক্তজোড় ইলেকট্রন নাই, কেন নাই? কারণ নাইট্রোজেন লোন পেয়ারটা দিয়ে দিছে, কারে দিয়ে দিছে? H+ রে দিয়ে দিছে, এই জন্য নাই। বাট এখানে শুধু অ্যামোনিয়ার কি লোন পেয়ার আছে নাকি? নাই, আছে। দেখো তিনটা হাইড্রোজেনটা শেয়ার করছে, তিনটা হাইড্রোজেনটা কি শেয়ার করছে না? শেয়ার করছে। বুঝা গেছে? ভালো প্রশ্ন। এই দেখো আয়নিক বন্ধন ও সমযোজী বন্ধনের পার্থক্য লেখো। এই টাইপের প্রশ্ন কিন্তু আসতে পারে। এই টাইপের প্রশ্ন দেখবা খতে দিয়ে দিছে। ক্লিয়ার? খতে দিয়ে দিছে। এটা শক্তিশালী বন্ধন, এটা দুর্বল বন্ধন, এটা আদান প্রদান হয়, এটা শেয়ার হয়, এটা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি থাকে, এটা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম থাকে। পোলার দ্রাবকে দ্রবীভূত, লাইক ডিজলভস লাইক। এটা অপোলার দ্রাবকে দ্রবীভূত, পোলার দ্রাবকে দ্রবীভূত না। ওকে, আসো। জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে না কেন? ভাইয়া ও ওই কি করবে না বলতো, আয়ন সমূহ হিসেবে, যে সুক্রোজ একটি সমযোজী যৌগ, সুক্রোজ যৌগে উপাদান সমূহ আয়ন হিসেবে বিভক্ত হয় না। আয়ন হিসেবে যদি বিভক্ত না হয়, মানে প্লাস মাইনাস যদি না হয়, তাহলে কিভাবে বিদ্যুৎ পরিবহন করবে? বিদ্যুৎ পরিবহন মানে কি? ইলেকট্রনের ফ্লো, প্লাস মাইনাস না হলে ইলেকট্রনের ফ্লো হবে না। আচ্ছা, একটা জিনিস একটু শিখাই দিই, 1 সেকেন্ড। এই জায়গার কাজ শেষ। এই যে গ্লুকোজ কেমনে হয়, কেন হয় না? একই প্রশ্ন। কঠিন অবস্থায় খাবার লবণ বিদ্যুৎ পরিবহন করে না কেন? কঠিন অবস্থায় করে না কেন? লিখে দিছিলাম না দুইটা অবস্থা, জলীয় ও গলিত। কঠিন অবস্থায় কি হবে? হবে না। কঠিন অবস্থায় কি হবে? হবে না। কেন? কারণ কঠিন অবস্থায় কি হয় না? আয়নে বিভক্ত হয় না। আয়নিক কঠিন, এক্ষেত্রে যৌগ সময় ধনাত্মক, এই যে দেখো নির্দিষ্ট স্থানে অবস্থান করে, আয়নে বিভক্ত হয় না। ওকে, মানে সাধারণত কম তাপমাত্রায় NaCl কঠিন অবস্থায় থাকে। বিদ্যুৎ পরিবহনের জন্য বিচরণশীল ধনাত্মক ও ঋণাত্মক আয়ন দরকার। যেহেতু কঠিন অবস্থায় বিচ্ছিন্ন ধনাত্মক বা ঋণাত্মক আয়ন সৃষ্টি হয় না, তাই কি হয় না বলতো? ইলেকট্রন চলাচল করতে পারে না, তাই কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন হয় না, স্বাভাবিক ব্যাপার। আসো তারপরে, NaCl উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হয় কেন? এই টাইপের প্রশ্ন পড়বা। HCl এটা অলরেডি আমরা পড়ছি, পানি পোলার যৌগ, এটা পড়ছি আমরা অলরেডি। এন্ড এগুলো কিন্তু চিত্র আঁকা দিবা। এই চিত্র আঁকা দিবা। চিত্র কেমনে আঁকবা? চিত্র এই যে এইভাবে আঁকবা। এই এরকম ভাবে চিত্র আঁকা দিবা। বুঝা গেছে? চিত্র কিন্তু আঁকা দিবা মাস্ট। সমযোজী সহ বিদ্যুৎ অপরিবহী, মানে একই জিনিস, একই জিনিস, জাস্ট হচ্ছে গিয়ে এখানে সুন্দর করে ভাইয়া দিয়ে দিছি। তারপরে লাস্ট বাট নট দ্য লিস্ট, ধাতুর বিদ্যুৎ পরিবাহিতা। সকল ধাতুই বিদ্যুৎ সুপরিবাহী। ধাতুর স্ফটিকে মুক্তভাবে বিচরণশীল ইলেকট্রন যুগল বিদ্যুৎ পরিবহনের কাজটি করে থাকে। ওই যে আমরা বলছি না যে ইলেকট্রন গুলো যেগুলো, এগুলো কিন্তু এই চিত্রটা আইকা দিবা পরীক্ষার হলে। এটা কিন্তু ভালো প্রশ্ন, এটা কিন্তু আইসা পড়তে পারে। কেমন? এটা আইসা পড়তে পারে। তাহলে সকল ধাতুই আসলে বিদ্যুৎ সুপরিবাহী। ধাতুর স্ফটিকে মুক্তভাবে বিচরণশীল ইলেকট্রন গুলো বিদ্যুৎ পরিবহনের কাজটা করে থাকে। এই যে মুক্ত ইলেকট্রন গুলা, একটি ধাতব খণ্ডের দুই প্রান্তের সাথে ব্যাটারি ধনাত্মক ও ঋণাত্মক প্রান্ত যুক্ত করলে ইলেকট্রন গুলা ঋণাত্মক থেকে ধনাত্মক প্রান্তের দিকে প্রবাহিত হবে। অর্থাৎ ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের দিকে বিদ্যুৎ। ভালো কথা। দেখো ইলেকট্রনের ফ্লো কোন দিকে হয়? ইলেকট্রনের ফ্লো হবে নেগেটিভ থেকে পজিটিভের দিকে, এটা হবে ইলেকট্রনের ফ্লো। আর আমরা জানি ফিজিক্স থেকে, ইলেকট্রনের ফ্লো যেদিকে হয় কারেন্টের ফ্লো তার বিপরীত দিকে হবে। তাহলে কারেন্টের ফ্লো কি হবে? কারেন্টের ফ্লো হবে পজিটিভ থেকে নেগেটিভের দিকে। এটা হচ্ছে কারেন্টের ফ্লো, মানে আই। হ্যাঁ, আই, বিদ্যুৎ প্রবাহ আই। ঠিক আছে, এটা একটু আমি এখানে দিয়ে দিলাম। তাহলে দেখো, অর্থাৎ ধনাত্মক থেকে ঋণাত্মক প্রান্তের দিকে বিদ্যুৎ প্রবাহিত, যে প্লাস থেকে মাইনাসের দিকে কি হবে? আই ফ্লো হবে। সঞ্চারণশীল ইলেকট্রন না থাকলে ধাতুর মধ্যে বিদ্যুৎ পরিবহন হতো না। মানে কোনটা? এই যে এই ইলেকট্রন গুলা, এই যে এই ইলেকট্রন গুলা না থাকলে কি হতো না? বিদ্যুৎ পরিবহন হতো না। ক্লিয়ার? এই যে এই ইলেকট্রন গুলো যদি না থাকে তাহলে কি হতো না বলতো? বিদ্যুৎ পরিবহন হতো না। এটা একটু সুন্দর করে লিখে দিয়ে আসবা। ডান? ডান। তো এইটা হচ্ছে গিয়ে কি ছিল বলতো? আমাদের চ্যাপ্টার 5। চ্যাপ্টার 5 এর আমার মনে হয় না কোনো এমসিকিউ, এমসিকিউতে এসকিউ ক হতে তোমার কোনো সমস্যা হবে। আমি বারবার করে বলতেছি, তুমি কিন্তু এগুলো একটু ভালো করে পড়বা। যা পড়াচ্ছি ভাই, এর বাইরে থেকে ইনশাআল্লাহ প্রশ্ন আসবে না। এন্ড আমি তোমাকে যেভাবে পড়াচ্ছি এমসিকিউ গুলা বিশেষ করে, এগুলো তো ভাইয়া বুঝাই দিচ্ছি। এন্ড এগুলো দেখো, আমি কিন্তু চাইলে উত্তরগুলা লিখতে, মানে আমি কিন্তু শুধু খালি স্লাইড নিয়ে আসতে পারতাম, বাট এখানে উত্তরগুলা কেন রাখছি বলতো? তুমি যাতে পরীক্ষার খাতায় গিয়ে
লিখে দিয়ে আসতে পারো। অনেক স্টুডেন্টরা বলে যে ভাইয়া পিডিএফ দেন, বা ভাইয়া আমার গাইড কেনার টাকা নাই, বা ভাইয়া টেস্ট পেপার কেনার টাকা নাই। তো আমি কি করব, আমি কিভাবে লিখবো আমি জানি না। তুমি পরীক্ষার খাতায় যেভাবে লিখবা ওইভাবে কিন্তু ভাইয়া এগুলো টাইপ করাইছি টাইপিস্টকে দিয়ে। কেন? যাতে করে তোমার পরীক্ষার খাতায় লিখতে কোনো সমস্যা না হয়। কেমন? ওকে, তোমরা আমার বয়সে বেশ ছোট, এই জন্য ভাইয়া তুমি করে বলতেছি। নর্মালি আমি সবাইকে আপনি করে বলি। সো আশা করি তুমি কোনো প্যারা খাবা না, একটু সুন্দর করে একটু পড়ো, দেখবা হচ্ছে ভাই হয়ে যাবে। আর এমসিকিউ সব টাইপ থেকে আসে না, যতগুলা টাইপ থেকে এমসিকিউ আসে আমি ধরে ধরে প্রত্যেকটা টাইপ তোমাকে পড়াই দিছি, এতটুকু আমি তোমাকে বলতে পারি। একদম ধরে ধরে প্রত্যেকটা টাইপ পড়াইছি। কেমন? তো এখন হচ্ছে আমরা পরের চ্যাপ্টার স্টার্ট করব। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোল কনসেপ্ট মানে মোলের যে সূত্র, জাস্ট সূত্র ভাই, সূত্র আপনি পড়ছেন না ছোটবেলায়? মনে করেন এফ ইকুয়াল এম এ, আপনি এফ জানেন, এম জানেন, এ বাইর করতে দিয়েছে, জিনিসটা এরকম, আপনি সূত্র দিয়ে করবেন। ওকে, যেহেতু আমাদের এটা এমসিকিউ ক্লাস, তো আমরা গ্যাঞ্জাম করবো না, আসেন। তাহলে মোলের সূত্র, মোল মানে এম বাই এম, অনেকে কিন্তু এটাকে ডাব্লিউ বাই এম লেখে, কোনো সমস্যা নেই, আমি নিজেই ডাব্লিউ বাই এম লিখি, এই জন্য বললাম আর কি। ভি বাই 22.4, এন বাই নাম্বার অফ অ্যাভোগাড্রো, অনেকে কিন্তু এক্স বাই নাম্বার অফ অ্যাভোগাড্রো লেখে, একই জিনিস, আমি আসলে এক্স বাই নাম্বার অফ অ্যাভোগাড্রো লিখি। পিভি বাই আরটি, পিভি বাই আরটির এই সূত্রটা আপাতত আপনাদের দরকার নেই, আচ্ছা থাকুক এখানে। ভি লিটার ইন্টু এস, মানে এইগুলো হচ্ছে সূত্র, আমরা যখন যেটা দরকার হবে ওইটা বসাবো, সমস্যা নেই। মানে এটা হচ্ছে ভর রিলেটেড সূত্র, এটা কি ভর রিলেটেড সূত্র, ভর রিলেটেড মোলের সূত্র। এটা হচ্ছে আয়তন রিলেটেড, বোর্ড গরম হয়ে গেছে ভাইরে ভাই, আয়তন রিলেটেড সূত্র। এটা হচ্ছে অণুর সংখ্যা রিলেটেড মোলের সূত্র, অণুর সংখ্যা রিলেটেড মোলের সূত্র। এইটা হচ্ছে চাপ তাপ সম্পর্কিত, চাপ তাপমাত্রা সম্পর্কিত মোলের সূত্র। আর এইটা হচ্ছে ঘনমাত্রা সম্পর্কিত মোলের সূত্র। ক্লিয়ার? আমি প্রত্যেকটা লিখে দিলাম। তাহলে এন ইকুয়াল ডাব্লিউ বাই বড় হাতের এম, ডাব্লিউ বা ছোট হাতের এম, সমস্যা নেই, আয়তন বাই 22.4, এন অণুর সংখ্যা ডিভাইড বাই নাম্বার অফ অ্যাভোগাড্রো, নাম্বার অফ অ্যাভোগাড্রো মানে কি 6.023 10 টু দি পাওয়ার 23 লেখা আছে এখানে। পিভি বাই আরটি, পি মানে চাপ, ভি মানে আয়তন, আর মানে ওই যে মোলার গ্যাস ধ্রুবক আমরা যেটা পড়ছি 8.314 0.0821, ভি লিটার মানে আয়তন ইনটু ঘনমাত্রা এস। আরেকটা সূত্র আপনার সবচেয়ে বেশি আমরা ইউজ করবো যেটা 1000 ডাব্লিউ বাই এম ভি, এস ইকুয়াল 1000 ডাব্লিউ বাই এম ভি, মানে ঘনমাত্রা ইকুয়াল 1000 ডাব্লিউ বাই এম ভি, ভি অবশ্যই মিলিলিটার এককে, ভি কোন এককে মিলিলিটার এককে, আর যদি ভি আর এস গুণ করি ভি কোন এককে লিটার এককে। এবার আমরা কি করবো আমি বলি, ম্যাথ নিব, ম্যাথ করতে করতে দেখবেন আপনার হাত চালু হয়ে গেছে, টেনশনের কোনো কারণ নাই। ওকে, আচ্ছা, তারপর আমরা জানি এসটিপি তে আয়তন মানে 22.4 লিটার। ওকে, এসএটিপি আপনাদের নাই, এগুলো মেবি আপনাদের নাই, সো এসটিপি তে 22.4 লিটার, এইটা জানা রাখেন তাইলেই হবে। আর টেম্পারেচার হচ্ছে 273 কেলভিন, একটু জেনে রাখেন, বাকি কোনো কিছু আপনাদের মনে রাখা লাগবে না। ওকে, বাকি কোনো কিছু মনে রাখা লাগবে না, এগুলো হচ্ছে আপনাদের বড় ভাইয়াদের জিনিস, ইন্টারের জিনিসপত্র। আসেন, এই জিনিসগুলো আপনাদের কাজে লাগবে। যেমন দেখেন, হাইড্রোজেনের পারমাণবিক ভর কত 1, কার্বনের 12, নাইট্রোজেনের 14, অক্সিজেনের 16, সোডিয়ামের 23, ম্যাগনেসিয়ামের 24, অ্যালুমিনিয়ামের 27, ফসফরাসের 31, সালফারের 32, ক্লোরিনের 35.5। এগুলো কি মুখস্থের জিনিস না, এগুলো প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। পটাশিয়াম 39, ক্যালসিয়াম 40, ক্রোমিয়াম 52, ম্যাঙ্গানিজ 55, আয়রন 56 55.85, নিকেল 58.7, কপার 63.5, জিঙ্ক 65.4, আর্সেনিকের দরকার নাই, সিলভার লাগবে, সিলভার 108, টাংস্টেন দরকার নাই, ওলফার্ম মনে আছে, টিন দরকার নাই, লেড দরকার নাই, প্লাটিনাম দরকার নাই, ব্রোমিন 80 লাগবে, আয়োডিন 127 লাগবে, অরাম দরকার নাই, প্লাম্বাম দরকার নাই, দরকার নাই, দরকার নেই, হ্যাঁ দরকার নেই, পিবি মানে লেড সরি, আর মার্কারি 200, বেরিয়াম দরকার নেই। ক্লিয়ার কিনা? তার মানে যেগুলা লাগবে এগুলো মুখস্থের কিছু না, প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। যেটা আমরা মনে করেন আমি পারি না, আমি কি করব, এই জায়গা থেকে দেখে নিব, আপনার সামনে এটা সবসময় লিখে রাখবেন। ওকে, এই যে আমি লিখে দিছি, লিখে রাখবেন। আচ্ছা, তারপরে এই অনুসংখ্যা ব্যবহার করে কি করা যায়, আণবিক ভর বের করা যায়, তাই না? তাহলে দেখেন, হাইড্রোজেনের জন্য 1 × 2 2, 16 × 2 = 32, কার্বন হচ্ছে কত 12 আর 24, মানে 12 আর এটা কত বলতো 32, তাহলে 44, নাইট্রোজেন 14 × 2 = 28, অ্যামোনিয়া 14 আর 3 17, সালফিউরিক অ্যাসিড 98, সোডিয়াম হাইড্রোক্সাইড 40, 35.5 × 2 71, হাইড্রোজেন মানে কত 1 আর 35.5 মানে 36.5, NaCl মানে কি 58.5, NaCl মানে কি 58.5, ক্যালসিয়াম কার্বনেট মানে কত 100, সোডিয়াম কার্বনেট মানে 106,
ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মানে এগুলো মুখস্থ করার কিছু না, এগুলো অটোমেটিক হয়ে যাবে। দেখেন কপার সালফেট মানে 159.5, তুতে তুতে মানে 249.5, গ্লুকোজ মানে 180, এগুলো আপনার জানতে হবে। তারপরে এগুলা মুখস্থ করার কিছু না, এগুলা অটোমেটিক পারবেন, এগুলার দিকে তাকানোর দরকার নাই, এগুলা বড় ভাইয়াদের জিনিস। মানে ইন্টারে উঠলে আমার তো আসলে সব ইন্টারের স্লাইড, বুঝছেন না, এই জন্য এগুলা দেখতে এরকম। সো এগুলার আপনার টেনশন নাই, আপনি কি করবেন এগুলো স্কিপ। কেন? কারণ এগুলো ইন্টারে লাগবে, মানে অ্যাডমিশনে লাগবে, আপাতত দরকার নেই। ক্লিয়ার কিনা? ওকে ফাইন, ঘাবড়ানোর কিছু নেই। এগুলা কি, এগুলো এখানে রাখছি কেন? মুখস্থ করতে না, মুখস্থ করতে না। আপনি যত যত বেশি এখানে রাখলাম কেন? প্র্যাকটিসের জন্য, যে ভাইয়া H2SO4 যে 98 এর একটা প্র্যাকটিস করে আপনি বসাবেন নিজে নিজে। ওকে, মানে এগুলো ফেমাস গুলা আসলে আসে। তারপরে আমরা একটা ছোট্ট জিনিস জানি, কি জানি বলেন তো, যে ভাইয়া কোনো সময় যদি বলা হয় মোলার, মোলার কথাটা বলা মানে কি বলেন তো? 1 মোলার। যদি বলা হয় ডেসিমোলার, কি বলা হয় বলেন তো? যদি বলা হয় ডেসিমোলার, ডেসিমোলার তাহলে কি হবে বলতো? এটা 1/10 মোলার। যদি বলা হয় হচ্ছে সেমি মোলার, কি বলা হয়? যদি বলা হয় সেমি মোলার, আমার হাত চলতেছে না, সরি, এটা হচ্ছে হাফ মোলার, বুঝছেন, মানে 0.5 মোলার। তো যদি বলা হয় সেন্টিমোলার, কি বলা হয়? যদি বলা হয় সেন্টিমোলার, তাহলে এটা কি হবে বলতো? 1/100 মোলার। এবার আপনি তো বলতেই পারেন ভাই এটা হচ্ছে 0.01, এটা হচ্ছে 0.5, এটা হচ্ছে 0.1 মোলার, আর এটা হচ্ছে শুধু 1 মোলার। যদি বলা হয় মিলিমোলার, মিলিমোলার মানে কি? 0.001 মোলার, তাই না? মিলিমোলার দরকার আছে? দরকার নেই, তাও একটু বলে রাখলাম আর কি। ক্লিয়ার? ওকে, এতটুকু জানলে এনাফ ভাই। আসেন এবার আসো, এগুলো আমি আর করবো না। ওকে, ইথিন আর বিউটিনের স্থূল সংকেত একই, ব্যাখ্যা করো। একাধিক যৌগের স্থূল সংকেত একই হতে পারে, ব্যাখ্যা করো। এগুলা কে করবে ব্যাখ্যা? তুমি করবা। দুইটা ভিন্ন যৌগের স্থূল সংকেত একই হতে পারে কি? পারে। তারপরে কোন যৌগের আণবিক সংকেত স্থূল সংকেত একই হতে পারে কি? মানে একই টাইপের প্রশ্ন এগুলা, জাস্ট একবার দেখবা। এই যে স্থূল সংকেত আণবিক সংকেতের কি দুইটা পার্থক্য লেখো, এগুলা লিখবা। রাসায়নিক বিক্রিয়া ও রাসায়নিক সমীকরণের মধ্যে পার্থক্য লেখো। ওকে, তারপরে কিভাবে বিক্রিয়ক উৎপাদ ভৌত অবস্থা কি করা যায় বলতো? উল্লেখ করা হয়, এটা একটু ব্যাখ্যা করো। তারপরে লিমিটিং বিক্রিয়ক থেকে উৎপাদের পরিমাণ হিসাব করা হয় কেন? এই টাইপের প্রশ্ন আসবে না, তুমি চিন্তা করো না, এই টাইপের প্রশ্ন কিন্তু দিবে না, দেওয়ার চান্স খুবই কম। এই চ্যাপ্টারের ম্যাথের তো এই চ্যাপ্টার থেকে এরকম টাইপের খ দিবে না। এই যে এটা দিতে পারে, এটা দিতে পারে, এটা ভালো প্রশ্ন, ব্যাখ্যামূলক প্রশ্ন। সাদা বর্ণের বিশুদ্ধ কপার সালফেট বাতাসে রেখে দিলে নীল বর্ণ ধারণ করে কেন? কথা বোঝা গেছে? সো এই টাইপের প্রশ্ন কিন্তু তারা দিতে পারে, মানে ব্যাখ্যামূলক প্রশ্ন দিতেই পারে। মোলের ধারণা ব্যবহার করে গাণিতিক হিসাব কিভাবে সম্ভব? ওই যে, মানে এই টাইপের প্রশ্ন দিবে না, টেনশন করো না। জাস্ট কোন যৌগে উপস্থিত মৌলের শতকরা সংযুক্তি নির্ণয় করা হয় কিভাবে? আমরা জানি মৌলে পারমাণবিক ভর পরমাণুর সংখ্যা ইনটু 100 বাই আণবিক ভর। ওকে, মানে এইগুলো তো আমরা সূত্র হিসেবে মুখস্থ রাখি নাই, তাই না? এটা অটোমেটিক হয়ে যাবে। শতকরা সংযুক্তি ব্যবহার করে কিভাবে স্থূল সংকেত, রাখেন, স্থূল সংকেত ও আণবিক সংকেত নির্ণয় করা যায়। আমরা জানি কি করতে হয়, এটা সিস্টেম। তারপরে এটা বিক্রিয়া পূর্ণ করে সমতা করো। দেখো অ্যালুমিনিয়াম অক্সাইড আর HCl, এটা কিন্তু পড়াইছি। দেখো AlCl3 আর H2O, মনে করে দেখো, এটা চ্যাপ্টার 4 এ পড়াইছিলাম, চ্যাপ্টার 4 এ পড়াইছি। এই যে চ্যাপ্টার 4 এ এটা পড়াইছি। ওই যে সোডিয়াম অ্যালুমিনেট ছিল, অ্যালুমিনিয়ামের অক্সাইড কি? উভধর্মী অক্সাইড। Al2O3 কি ভাইয়া? উভধর্মী অক্সাইড। কি এটা? উভধর্মী অক্সাইড, তাই না? ও HCl এর সাথেও বিক্রিয়া দিবে, NaOH এর সাথেও বিক্রিয়া দিবে। তারপরে আসো, তুতের ক্যালাস পানি শতকরা নির্ণয় করো, একটু আগে করাইছি। মূল ধারণাটি রাসায়নিক অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন? ভাই এই টাইপের প্রশ্ন আসবে না, তুমি টেনশন করো না। এই যে মাঝে মাঝে এরকম টাইপের আসতে পারে, চুনা পাথরের ভর মোল সংখ্যা নির্ণয় করো, মানে কি? মানে এইগুলো কিন্তু শর্ট প্রশ্ন দিয়ে দিলে তুমি আটকাইও না, বুঝছো? গ্লাস কিনারের মূল উপাদান 20 গ্রামে অনুসংখ্যা কত? ভালো কথা, গ্লাস কিনারের মূল উপাদান যে অ্যামোনিয়া, এটা তো তোমার জানতে হবে। তারপরে ম্যাথ তুমি পারবা। মূল উপাদানের 20 গ্রামের অনুসংখ্যা কত, তার মানে কি? ওর 20 গ্রামের অনুসংখ্যা জিজ্ঞাসা করছে, 17 গ্রামের অনুসংখ্যা হচ্ছে 6.0×10⁻23, তাহলে 20 গ্রামের কত হবে? শেষ। সালফার ডাইঅক্সাইডের মোলার আয়তন কত ভাই? 22.4। শেষ। C2H2O4 কে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলা হয় কেন? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ তিনটা গুণাগুণ বৈশিষ্ট্য আছে, জেনে নাও। এরা হচ্ছে বিশুদ্ধ রূপে পাওয়া যায়, এরা বায়ু দ্বারা আক্রান্ত হয় না, এদের ঘনমাত্রা পরিবর্তন ঘটে না, তাই H2C2O4 কে বলা হয় অক্সালিক অ্যাসিড। H2C2O4 কে কি বলা হয় বলতো? অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড, COOH এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করা হয়, অক্সালিক অ্যাসিড। এটার নাম কি বলতো? অক্সালিক অ্যাসিড। ওকে, লেখা খারাপ হওয়ার জন্য খুবই দুঃখিত, আমি গত 13 ঘন্টা ধরে দাঁড়ায় আছি, মানে পড়াচ্ছি। মোলারিটি বলতে কি বোঝো? সংজ্ঞাগুলো একটু জানবা। 1 লিটার দ্রবণে 1 মোল দ্রবের যে ঘনমাত্রা, এটা কি আমার মোলারিটি।
NP-SO4 শতকরা ভাই এগুলো কোনো প্রশ্ন না, এগুলো কোনো প্রশ্ন না, টেনশন করো না। স্থূল সংকেত বলতে কি বুঝো জানো তুমি, এগুলা তুমি স্লাইড দেখে জাস্ট প্র্যাকটিস করে যাবা। মানে এগুলা কিন্তু ভাই সব পড়াইছি, রাইট, সব পড়াইছি, এগুলা নিয়ে তোমার কি টেনশন আছে? টেনশন নাই। এই যে চ্যাপ্টার 6 আমি শেষ করে দিলাম। চ্যাপ্টার 6 খুব সম্ভবত এক সেকেন্ড, হ্যাঁ, চ্যাপ্টার 6 আমি সর্বশেষ রেকর্ড করলাম, ঠিক আছে? সবার আগে পড়াইছি হচ্ছে চ্যাপ্টার 3, 4, 5, তারপরে 7, 11, এখন 6। মানে আমি চাইতেছিলাম ম্যাথটা একদম লাস্টে চিল মুডে করতে। এই যে দেখো ম্যাথ করছে, ম্যাথ করাইলে আমার মন ভালো থাকে, বুঝছো? ম্যাথ আমার, আই লাভ ম্যাথ, রাইট? সো খেয়াল করো, চ্যাপ্টার 6 হয়তো আগে আপলোড হবে, বাট চ্যাপ্টার 6 হচ্ছে সবার লাস্টে আমি শুট করলাম, রেকর্ড করলাম। ইনশাল্লাহ আজকে সন্ধ্যার ভিতরে তোমরা ক্লাস পেয়ে যাবা, ইনশাল্লাহ, যদি সবকিছু ঠিকঠাক থাকে। ওকে, ক্লাসটা কেমন হইলো ভাইয়া কমেন্ট করে জানায়ও। আমি কিন্তু ভাইয়া ইন্টারমিডিয়েট পড়াই, আমি হচ্ছে গিয়ে রিদওয়ান ভাইও, তোমাদের রিদওয়ান ভাইও কিন্তু আমার স্টুডেন্ট, বুঝছো? আলহামদুলিল্লাহ, মানে এটা মানে আমি কতটা লাকি খেয়াল করো, মানে রিদওয়ান আমার স্টুডেন্ট অ্যান্ড রিদওয়ান হচ্ছে এখন আমার কি বলতো পার্টনার, প্লাস হচ্ছে প্ল্যাটফর্মের মালিক, আমি হচ্ছে গিয়ে ওর প্ল্যাটফর্মে পড়াচ্ছি। সো এটা মিনস এ লট, মিনস এ লট। ওকে, ইনশাল্লাহ একটা টাইম আসবে যে টাইমে তুমি এত বড় কিছু করবা, যে টাইমে আমি বা রিদওয়ান তোমার কাছে তোমার মানে আন্ডার বলবো না, মানে তোমার সাথে কাজ করবো, একসাথে মিলে কাজ করব। ওকে, সো ভাইয়া দোয়া করো সবাই যে ভাই আহ, আমি সবসময় ইন্টার পড়াই, তো তো এখন এসএসসি পড়ানো স্টার্ট করলাম, মানে স্টার্ট করি নাই, তোমাদেরকে পড়ালাম। তো তোমাদের কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানায়ও, কোনো কিছু বুঝতে সমস্যা হইলেও জানায়ও, গালমন্দ করো না, অনেক সময় বকাঝোকা করি, বা অনেক সময় হয়তো একটা জিনিস তুমি আমার পড়ানো বুঝলা না, কিন্তু বকাঝোকা করো না, গালমন্দ করো না, বইলো যে ভাইয়া এই জিনিসটা আপনি আরেকটু মানে আরেকটু সহজ করে বুঝায়েন, বা ভাইয়া বুঝছি ভাল লাগছে, এর একটু বইলো, এন্ড আমার জন্য দোয়া করো, কেমন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে। তোমরা কি করবা, তোমরা এগুলা, এই যে এখানে অ্যান্সার দেওয়া আছে, তুমি কি করবা বলো তো? তুমি হচ্ছে গিয়ে অ্যান্সার গুলো পড়ে ফেলবা। কেন? কারণ আমাদের বাকি চ্যাপ্টার গুলো পড়াইতে হবে। এই চ্যাপ্টারে এসকিউ বলতে ভাইয়া যা বলছি তা, অ্যান্টাসিডের জিনিস আসবে, মৌমাছির হোলের ব্যাপার আসবে, তারপর ওই যে তোমার মরিচার ব্যাপার স্যাপার আসবে, অধক্ষেপণ বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, এই জিনিসগুলো আসবে। এর বাইরে কোনো জিনিস আসবে না। এখানে যা যা লেখা আছে তুমি একবার একটু দেখে নিবা, ওকে, দেখে নিবা। এগুলো আল্লাহ দরকার নাই, এগুলো আসবে না। কেরোসিনের দহন বিক্রিয়া একটি রাসায়নিক পরিবর্তন, এটা দেখতে পারো। লোহার মরিচা, এই যে রাসায়নিক পরিবর্তন, এই যে এখানে কিন্তু বিক্রিয়া সহ দিতে হবে। লোহায় মরিচা পড়া একটি রাসায়নিক পরিবর্তন, এটা কিন্তু বিক্রিয়া সহ দিবা। কোন বিক্রিয়া? ওই যে একটু আগে দেখানো হয়েছে, এই জায়গায় ইনসার্ট করা আছে, বিক্রিয়া সহ দিবা। তারপরে উভমুখী বিক্রিয়া বলতে কি বোঝা হয়? এগুলো আসবে না, এগুলো আসবে না। একবার একটু তাও একবার একটু দেখে নিবা, বুঝছো? একবার একটু দেখে নিবা। উভমুখীকে একমুখী বানানো যায় কিভাবে বলো তো? ওই যে তোমার বদ্ধ পাত্রে যদি রাখো তাহলে, ও সরি, তুমি যদি পাত্রটাকে খুইলা দাও তাহলে বিক্রিয়াটা কি আর উভমুখী থাকবে নাকি একমুখী হয়ে যাবে? একমুখী হয়ে যাবে। বা বিক্রয় স্থল থেকে তুমি একটা জিনিস তুইলা নিলা, একটা জিনিস তুইলা নিলা, ওই যে মনে করো অ্যামোনিয়া তৈরি হয়েছে, আমি কিছু অ্যামোনিয়া আমার ভাইরে ধার দিছি, তাহলে এবার বুঝো তো ও কি আর ব্যাকওয়ার্ডলি আগের মতো যাইতে পারবে নাকি পারবে না? পারবে না, স্বাভাবিক। তার মানে বিক্রিয়া স্থল থেকে তুমি যদি কোনো কিছু তুইলা নাও বা খোলা পাত্রে বিক্রিয়া করো তাহলে কি হবে? ওইটা ওইটা একমুখী হয়ে যাবে, এই জায়গায় লেখা আছে। তারপরে আসো, ম্যাগনেসিয়াম কার্বনেটের বিয়োজন কি উভমুখী হতে পারে? ব্যাখ্যা করো। ম্যাগনেসিয়াম কার্বনেটের বিয়োজন, ওই যে বদ্ধ পাত্র আর খোলা পাত্র, বদ্ধ পাত্র আর খোলা পাত্র একটু আগে পড়াইছি। তারপরে রান্নার সময় প্রাকৃতিক গ্যাসের দহন একটা উভমুখী মানে তাপ উৎপাদী বিক্রিয়া। দেখো মিথেন থেকে হিট রিলিজ হয়, আমরা জানি না কি জানি না, হিট রিলিজ হয়, একটু আগে পড়াইছি। জারক ও বিজারক বলতে কি বুঝো? একবার একটু পড়বা। সোডিয়াম প্লাস একটা জারক, ওকে। ফ্লোরিনকে জারক বলা হয় কেন? ফ্লোরিনকে জারক বলা হয় কেন? কারণ ফ্লোরিন কি করবে? ফ্লোরিন ইলেকট্রন গ্রহণ করবে। ইলেকট্রন গ্রহণ করা মানে বিজারণ বিক্রিয়া, যে বিজারণ বিক্রিয়া দেয় সে হচ্ছে জারক। শেষ। এসকিউর জন্য যা যা লাগবে, এই যে দেখো Cl মাইনাস একটি বিজারক। এবার Fe2 প্লাস জারক এবং বিজারক উভয় রূপে কাজ করে, শিখাইছি নাকি শিখাই নাই? শিখানো হয়েছে, তাই না? শিখানো হয়েছে নাকি শিখানো হয় নাই? শিখানো হয়েছে। তারপরে যোজনীয় জারণ অবস্থা এক নয় কেন? ব্যাখ্যা করো। এই টাইপের প্রশ্ন এসকিউতে দিবে না, বাট যদি দেয় তুমি একবার রিডিং পড়বা। মানে কি, ওই যে বলছি যোজনী 0 হইতে পারে না, যার মান 0 হইতে পারে। যোজনী প্লাস মাইনাস হতে পারে না, যার মান প্লাস মাইনাস হতে পারে। যোজনী ভগ্নাংশ হতে পারে না, যার মান প্লাস হাফ, ওই যে মাইনাস হাফ হয় না, মানে কি ভগ্নাংশ হতে পারে। ওকে, ওকে। এই যে যোজনীয় জারণ সংখ্যার মধ্যে পার্থক্য লেখো, এই টাইপের প্রশ্ন আসতে পারে, ছোট ছোট খ নাম্বারে আসতে পারে। ওকে, সো এগুলো একটু ভালো করে দেখবা। তারপরে এই যে
ফসফেটের ফসফরাসের জারণ মান বের করো, এগুলো তুমি পারো। এই যে একটু আগে এটা করাইছি তাই না, সোডিয়াম থায়োসালফেটের জারণ মান, K2CH2O7 এর জারণ মান, এগুলো করছি নাকি করি নাই, করছি। তারপরে দেখো ম্যাগনেসিয়াম কপার সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট প্লাস কপার বিক্রিয়াটিতে সালফেট দর্শক আয়ন ব্যাখ্যা করো। কেন? এই দেখো ভাইয়া সালফারের যে এই যে জারণ মানটা -2, এখানেও সালফেটের জারণ মান কি -2, কোনো চেঞ্জ হইছে? হয় নাই, তার মানে কি ও দর্শক আয়ন। সিম্পল জিনিস। এগুলা এগুলো হচ্ছে এখন এগুলো থেকে আর প্রশ্ন আসবে না, টেনশন নাই, বিয়োজন বিক্রিয়া, বিশ্লেষণ বিক্রিয়া, এগুলো আসবে না। ওকে, এটা একটা ভালো প্রশ্ন। দেখো প্রশমন বিক্রিয়া নন রেডক্স বিক্রিয়া ব্যাখ্যা করো। মানে কি? প্রশমন বিক্রিয়া জারণ বিজারণ হয় না। প্রশমন বিক্রিয়া কি হয়? প্লাস জারণ মান সেম থাকে, জারণ মান সেম থাকে। যে কোনো একটা প্রশমন বিক্রিয়া দিয়ে দেখাই দিবা, যে কোনো একটা প্রশমন বিক্রিয়া। লাইক এই যে তুমি একটা বিক্রিয়া দিলা ভাইয়া HCl আর NaOH, এখানে কি হবে? NaCl আর HOH, মানে কি পানি। এবার দেখো তো আমাকে বলো তো, এই জায়গায় মানে এই জায়গায় Cl এর জার্মান কত? -1, এখানে -1। সোডিয়ামের জার্মান কত? এখানে +1, এখানে কত? +1। এখানে হাইড্রোজেনের জার্মান কত? +1, এখানেও হাইড্রোজেন, এই যে এখানে +1 আর এই সাইডে কি +1 আছে না? আছে। তাহলে এখানে কত? +2। এখানে অক্সিজেন -2, এখানে অক্সিজেন -2, এরকম কনসেপ্টটা বুঝছো? তার মানে কি জার্মান মানে কি চেঞ্জ হইছে? না, জার্মান মানে চেঞ্জ হয় নাই। ওকে ওকে। প্রায় সকল প্রশমন বিক্রিয়া একটি সাধারণ উৎপাদ থাকবে, এগুলো কিন্তু খুবই কমন প্রশ্ন। মানে সাধারণ উৎপাদ মানে কি? পানি। সব বিক্রিয়াতে কি পানি তৈরি হবে। ওকে, আচ্ছা। এই যে প্রশমন বিক্রিয়ায় কি? প্রশমন বিক্রিয়া হচ্ছে গিয়ে তাপ শক্তি ধ্রুব থাকে। কেন? ওই যে অলওয়েজ পানি তৈরি হয়, 1 মোল H প্লাস 1 মোল OH মাইনাসের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? পানি তৈরি করবে। এটা জাস্ট সুন্দর করে গুছায় লেখা আছে। ওকে, এই যে সেম জিনিসটা সুন্দর করে গুছায় লেখা আছে। তারপরে অধঃক্ষেপণ বিক্রিয়া বলতে কি বুঝো? একবার সুন্দর করে। হাইড্রোলাইসিস বিক্রিয়া বলতে কি বুঝো? দেখো যা যা পড়াইছি সব এখানে দেওয়া আছে। হাইড্রেশন বিক্রিয়া বলতে কি বুঝো? পানি যোজন বিক্রিয়া। একটা করে উদাহরণ দিয়ে দিবা। এই এরকম যদি প্রশ্ন আসে, হাইড্রেশন আদ্র বিশ্লেষণ ও হাইড্রেশনের মধ্যে পার্থক্য লেখো। এটা মানে পানি ভাঙ্গা যাওয়া, আর এটা মানে পানি যুক্ত হওয়া। কথা বোঝা গেছে কিনা? এগুলা লিখে দিয়ে আসতে হবে। সমানুকরণ বিক্রিয়া অলরেডি পড়েছো। পলিমারকরণ বিক্রিয়া কি? এটা অলরেডি পড়ছো। এই জায়গায় কিন্তু অবশ্যই তাপ চাপ 120 ডিগ্রি, অক্সিজেন, তারপরে 1200 ATM চাপ, এগুলো দিয়ে দিবা, কারণ এগুলো পরীক্ষায় আসবে। এই যে পিঁপড়ার কামড়ে, ভাইয়া এইগুলা ভাইয়া সুপার ইম্পর্টেন্ট, এইগুলো আসবেই, এগুলো আসবেই। দেখো মৌমাছির কামড়ের ক্ষত স্থানে চুন ব্যবহার করা হয় কেন? ওই যে মৌমাছির ওইখানে কি, মৌমাছির যে হুল ওইখানে কি থাকে? অ্যাসিড থাকে, তাই চুন মানে ক্ষার ব্যবহার করে কি করা হয়? প্রশমন করা হয়। শ্বসন বলতে কি বুঝো? আমরা এটা বায়োলজিতে পড়ছি। শ্বসন মানে কি? গ্লুকোজটার জারণ হবে, গ্লুকোজটার জারণ হয়ে কি হবে? কার্বন ডাই অক্সাইড আর শক্তি পাবো আমরা। ওকে, তারপরে অ্যান্টাসিড কোন ধরনের বিক্রিয়া করে? প্রশমন বিক্রিয়া করে। এই যে এই বিক্রিয়া দিবে। বর্ষাকালে বাড়ির ছাদ পিছলাইলে বালু দেওয়া হয় কেন? এই টাইপের প্রশ্ন। কিন্তু ভাই আমি বারবার কি বলেছি তোমাকে বলো তো? আমি তোমাকে বলেছি যে ভাই এই চ্যাপ্টারটা হচ্ছে আসলে এসকিউর স্বর্গ, বুঝছো? এসকিউর স্বর্গ। সো তুমি এইগুলো একটু পড়ে ফেলবা, মানে এগুলো একটু রিডিং পড়বা আর কি, বুঝছো? রিডিং পড়বা। বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব। তাপমাত্রা বাড়াইলে বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে, সিম্পল কথা। তাপমাত্রা বাড়াইলে বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে, আর তাপমাত্রা হ্রাস করলে হ্রাস পাবে। ওকে, দেখো একক সময়ে যে পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় তাকে বিক্রিয়ার হার বলে। এবার তাপ উৎপাদী বিক্রিয়ার তাপ উৎপাদী তাপহারী গ্যাঞ্জাম আছে। তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি পাবে, অর্থাৎ পশ্চাৎ বিক্রিয়ার হার বাড়বে। মানে দেখো তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়াইলে কোন দিকে যাবে? পিছনে যাবে। পিছনে যাওয়া মানে কি? বিক্রিয়কের পরিমাণ হ্রাস পাওয়া। দেখো আবার তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা হ্রাস করলে সামনে যাবে, মানে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে। সিমিলারলি তাপহারী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়াইলে কোন জায়গায় যাবে? সামনে যাবে, মানে কি উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে। আর তাপহারী বিক্রিয়ায় তাপমাত্রা কমাইলে পিছনে আসবে, মানে বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি পাবে। প্রত্যেকটা জিনিস সুন্দর করে এখানে দেওয়া আছে। ওকে, সো এইটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 7। চ্যাপ্টার 7 এর মানে চ্যাপ্টার 7 এ যত টাইপের যা যা আসে আমি করাই দিছি। জৈব অজৈব যৌগের মধ্যে পার্থক্য লেখো। এটা আমি আমি হচ্ছে গিয়ে আমি জানতাম না এটা বইয়ে আছে, বুঝছো? তো আমি এটা কি করেছি, আমি এটা ইন্টারের বই থেকে ইনসার্ট করে দিছি, বুঝছো? মানে ইন্টারের বইয়ে অনেক সুন্দর করে দেওয়া আছে, মানে 9টা পার্থক্য দেওয়া আছে। বাট তুমি কি 3-4টা মনে রাখলেই হবে, যেহেতু এসকিউতে আসবে, বুঝছো? 3-4টা 5টা যেটা মনে রাখতে পারো। এই যে দেখো এখানে সুন্দর করে দেওয়া আছে জৈব যৌগ অজৈব যৌগের মধ্যে পার্থক্য। যেটা বুঝবা না বাদ দিয়ে দিবা। জৈব যৌগ অজৈব যৌগের মধ্যে পার্থক্য, টোটাল 9টা পার্থক্য আছে। এটা ইন্টারের বইয়ে, মানে আমি জানতাম না এটা তোমার বই আছে, তো ইন্টারের বই থেকে আমি স্ক্রিনশটটা নিয়ে রাখছি আর কি, বুঝছো? ওকে ফাইন। তারপরে
হাইড্রোকার্বন বলতে কি বুঝো? এই যে হাইড্রোকার্বন বলতে কি বুঝো? মুক্ত শিকল হাইড্রোকার্বন বলতে কি বুঝো? আর কিছু পড়াবো? এগুলো পড়াইতে হবে না? অসম্পৃক্ত আর সম্পৃক্ত হাইড্রোকার্বনের পার্থক্য পড়াইবো? বলো কিভাবে সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকেন প্রস্তুত করা যায়। এই দেখো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ইথিন থেকে কিভাবে ইথানল বানায়? সিরিয়াসলি সিরিয়াসলি পানি যোগ করবে না? অ্যালকোহল থেকে পানি নিয়ে গেলে গা অ্যালকিন তৈরি হয়, তাহলে অ্যালকিনের ভিতরে পানি দিলে অ্যালকোহল তৈরি হবে, অ্যালকিনের ভিতরে পানি দিলে অ্যালকোহল তৈরি হবে। ওকে ওকে। অ্যালডিহাইড কিভাবে প্রস্তুত করা যায়? ওই যে 2% 20%। আর আসবা ঢাকা শহরে? বলো মিথানলের ব্যবহার। এই যে 40% ফর্মালডিহাইড, মানে মিথানল 40% কে বলা হয় কি ফর্মালডিহাইড, তাই না? সো এটা একটু পড়ে ফেলবা। জৈব অ্যাসিডের দুইটা ব্যবহার লেখো, এই টাইপের প্রশ্ন কিন্তু আসবে। এখন এইগুলা কি তোমার পড়ানোর দরকার আছে ভাইয়া? এগুলা কি তোমার পড়ানোর দরকার আছে? বেনজিন অ্যারোমেটিক হাইড্রোকার্বন হলো, সাইক্লোহেক্সেন অ্যারোমেটিক হাইড্রোকার্বন নয়। ওমা সাইক্লোহেক্সেন কেন হবে? হেক্সেন এন 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 মানে কি কোনো এক্সট্রা পাই বন্ড আছে না? তার মানে কি সাইক্লোহেক্সেন কি হবে? বদ্ধ অ্যালিফেটিক, প্রথমেই পড়াইছি, মনে আছে? ওকে। ক্লোরোফর্ম প্রস্তুতি, যে মিথেন থেকে ক্লোরোফর্ম একটু আগে পড়াইছি ভাই, সব পড়াই ফেলছি। কার্বন সংখ্যা হ্রাস করে অ্যালকেন প্রস্তুতি মানে কি ডিকার্বক্সিলেশন, কার্বন সংখ্যা হ্রাস করে। এই যে এগুলো হয়ে গেছে, বুঝছো? এই দেখো প্রোপিন থেকে প্রোপানল তৈরি করে দেয়, মানে এটা কিছু হইলো। মিথানল একটি পোলার যৌগ, মিথানেল একটা পোলার যৌগ, ব্যাখ্যা করো। এই যে এইগুলো কিন্তু একটু ভালো প্রশ্ন, এটা কি এটা একটু পড়ে ফেলো, হ্যাঁ একটু পড়ে ফেলো, জাস্ট পড়বা। মিথানেল কি একটা পোলার যৌগ? দেখো এইচ সি ডাবল বন্ড ও এইচ, এই যে এটা হচ্ছে সিএইচও বলছিলাম একটু আগে, হ্যাঁ এই যে ফর্মালডিহাইড মিথানেল একটা পোলার যৌগ। কেন কেন? কারণ এই যে অক্সিজেন, অক্সিজেন কি বলতো, অক্সিজেনের তড়িৎচুম্বকতা কত? 3.5। আর কার্বনের তড়িৎচুম্বকতা কত? 2.5। দেখো তোদের তড়িৎচুম্বকতা পার্থক্য কি 0.5 এর চেয়ে বেশি? উত্তর হচ্ছে ইয়েস 0.5 এর চেয়ে বেশি। তাহলে কি এরা পোলার যৌগ হবে না? হ্যাঁ পোলার যৌগ হবে। মানে কি এটা ডেল প্লাস তৈরি হবে আর এটা ডেল মাইনাস হবে। যে বেশি তড়িৎচুম্বক সে কি ইলেকট্রন টান দেয়, তাই ডেল মাইনাস হবে ডেল প্লাস হবে। ক্লিয়ার? এগুলো একটু সুন্দর করে পড়বা। আরো এক্সেট আছে, আরো এক্সেট আছে, বুঝছো? আরো এক্সেট আছে, দেখো আরো এক্সেট দিয়ে দিচ্ছি তোমাকে প্র্যাকটিসের জন্য ভাইয়া। মানে তুমি বুঝো, যখন সিকিউ করাবো তখন পাগল বানায় ফেলবো ইনশাল্লাহ। এফআরপিবি তে এটা আমি পড়াবো। প্রোপিন ক্যালকিন বলা হয় কেন? মানে এখানে সব দেওয়া আছে, মানে এগুলো হচ্ছে নরমাল গুলা, একটু আগের গুলা কঠিন গুলা, এখন এগুলো নরমাল গুলা, বুঝছো? এগুলো নরমাল গুলা। ওকে। এই যে অ্যালকেন অপেক্ষা অ্যালকেন অধিক সক্রিয় কেন, তারপরে ইথেন অপেক্ষা ইথেন, মানে একই প্রশ্ন আর কি। প্রোপিনের চেয়ে প্রোপিন অধিক সক্রিয়, ব্যাখ্যা করো। এই টাইপের প্রশ্নগুলো কিন্তু এই অ্যালকেন হচ্ছে গিয়ে ভালো জ্বালানি, তারপরে অ্যালকেন অ্যালকিনের পার্থক্য লেখো, এগুলো কিন্তু খুব ভালো প্রশ্ন এসকিউর জন্য। সো এগুলো কিন্তু আসতে পারে, বুঝছো? এই যে ক্যালসিয়াম কার্বাইড, ক্যালসিয়াম কার্বাইড থেকে ইথেন কেমনে বানায় একটু আগে দেখাইছি। ফেনল, ফেনল অ্যালকোহল নয় কেন? দেখো ফেনল হচ্ছে কি, এই যে বেনজিনের মাথায় তুমি যদি একটা ওএইচ দাও তাহলে এটা ফেনল হয়ে যাবে। ওকে ওকে। তারপরে এবার একটা সুন্দর জিনিস দেখাই তোমাকে। এই যে তোমরা যে জিনিসটা তোমাকে দেখাইছি না, যে জিনিসটা তোমাকে দেখাইছি, বুঝছো? এই জিনিসটা আমি কত সুন্দর করে আঁকি তোমার কোনো আইডিয়া নাই। বাট ওই যে বললাম না ভাইয়া, শরীর চলতেছে না, বুঝছো? মানে অনেকক্ষণ ধরে পড়াচ্ছি তো শরীর আসলে চলতেছে না, একদমই চলতেছে না। এই যে দেখো, এই যে একটু আগে যেটা পড়াইছি এটা এই জায়গায় সুন্দর করে দেওয়া আছে, দেখো এটা এই জায়গায় সুন্দর করে দেওয়া আছে। একটু আগে যেটা পড়াইছি এটা এই জায়গায় সুন্দর করে দেওয়া আছে। আর যদি এর চেয়ে আরও বেশি এসকিউ সলভ করতে চাও, তাহলে ওই ক্ষেত্রে হচ্ছে আমাদের এমসিকিউ এন্ড এসকিউ থান্ডার সিরিজ কোর্সটা আছে, এটা তোমরা হচ্ছে আমলে রাখতে পারো, এই কোর্সটার কথা মনে রাখতে পারো আর কি। থ্যাংক ইউ সবাইকে। এটা হচ্ছে তোমরা ক্লাস কন্টিনিউ করো, অ্যান্ড অবভিয়াসলি যদি ভালো লাগে তাহলে আমাদের এমসিকিউ এন্ড এসকিউ থান্ডার সিরিজ বা আরও কোর্স আছে, ফাইনাল রিভিশন প্রিমিয়াম ব্যাচ, এসএসসি 2600 তোমরা শেষ মুহূর্তে ভালো একটা প্রিপারেশনের জন্য ওই কোর্সগুলোতে এনরোল করতে পারো। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।